ঠিক আছে, তো আজকে আমাদের আলোচনার টপিক কি, কনিক্স। তো কনিক্স নিয়ে এর আগের দিনও আলোচনা করতে চেষ্টা করছিলাম, বাট আলোচনাটা কি করতে পারিনি, শুরু করছিলাম শেষ করতে পারিনি ঠিক মতো। যাই হোক, আমরা একদম শুরু থেকেই চলো কনিক্সটা বোঝার চেষ্টা করি। লাস্ট ক্লাসে একটু বলছিলাম যে যেটা মানে শুরু করার চেষ্টা করছিলাম, ওইখানে একটু হিন্ট দিছিলাম যে কনিক্সের আন্ডারে কারা কারা পড়ে। হ্যাঁ, সেখানে তোমাদেরকে বলছিলাম কনিক্সের আন্ডারে কি পড়ে, প্যারাবোলা পড়ে, কনিক্সের আন্ডারে সার্কেল পড়ে, যেটা সম্পর্কে তোমরা অলরেডি জানো। কনিক্সের আন্ডারে এলিপস বা উপবৃত্ত পড়ে, হাইপারবোলা বা অধিবৃত্ত পড়ে। এবং আরেকটা জিনিস বলছিলাম যে এটা হচ্ছে তোমরা হায়ার স্টাডিজে গিয়ে ওই শেপটা সম্পর্কে বা ফিগারটা সম্পর্কে জানবা। সেটার নাম হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন। সেটা কি, পেয়ার অফ স্ট্রেট লাইন, এটা সম্পর্কে একটু পরে বলতেছি। বা এক জোড়া সরল রেখা, এইটা তোমাদের এই লেভেলে ইন্টার লেভেলে দেওয়া হয়, ঠিক আছে। ওইটাও কনিক্স এর একটা পার্ট, ঠিক আছে। তাহলে এরা হচ্ছে কনিক্স এর মধ্যে পড়ে। তাহলে কনিক্স এর ডেফিনেশনটা কি একটু চলো আলোচনা করি, যে কনিক নামটা কোথা আসলো বা এটাকে কনিক কেন বলতেছি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই যে তুমি এই ফিগারটা দেখতেছো না, এইখানে যে চিত্রটা আছে, এই চিত্রটা দেখতেছো তো সবাই। দেখো, এই চিত্রটা কোন আইসক্রিমের মতো না দেখতে, এই চিত্রটা কিন্তু দেখতে অনেকটা কোন আইসক্রিমের মতো। এটা একটা নাম আছে, এটার নামও তোমরা জানো, এটাকে কি বলা হয়, সমবৃত্ত ভূমি কোণক, বা ইংলিশে কি বলা হয়, রাইট সার্কুলার কোণ। রাইট সার্কুলার কোণ বা সমবৃত্ত ভূমি কোণক বলা হয় এটাকে। আচ্ছা, এখন কনিকের ডেফিনেশনটা হচ্ছে, তুমি যদি এরকম একটা কোন আইসক্রিমকে বা সমবৃত্ত ভূমি কোণককে তুমি যদি একটা প্লেনের সাহায্যে কাট করো, প্লেন বলতে আমি কাকে বুঝাচ্ছি, তোমরা কি এইখানে চিত্রটা দেখতে পারতেছো, এই যে এখানে দেখো তো ব্লু কালারের যে একটা সারফেসের মতো জিনিসটা দেখতেছো তোমরা, যে এই আকৃতির একটা আয়তক্ষেত্রের মতো অনেকটা, ঠিক আছে, আয়তক্ষেত্রের মতো এই কালার করা এই জাতীয় যে শেপটা দেখতেছো না, এটা একে ইংলিশে বলা হয় হচ্ছে তল, বাংলায় বলা হয় তল, আর ইংলিশে কি বলা হয়, প্লেন বলা হয়, প্লেন। সো কনিকের ডেফিনিশনটা হচ্ছে, এই যে ব্লু কালারের যে প্লেনটা তুমি দেখতেছো, এই যে এটাকে বলা হয় কি, প্লেন বলা হয়, প্লেন। এরকম একটা প্লেনের সাহায্যে যদি তুমি কোনো সমবৃত্ত ভূমি কোনকে কাট করো বা কাটো, বিভিন্ন ডিরেকশনে কাটলে তুমি কিছু ফিগার দেখতে পাবে বা কিছু জ্যামিতিক শেপ তুমি দেখতে পাবা। ওই শেপ গুলার নামই হচ্ছে কনিক। ওই শেপ গুলাকে নিয়েই হচ্ছে আমাদের কি, কনিক তৈরি হয়। অর্থাৎ একটা সমবৃত্ত ভূমি কোনক থেকে আমরা কি পাচ্ছি, কিছু শেপ পাচ্ছি, ওই শেপ গুলাকে নিয়েই হচ্ছে কনিক তৈরি হয়। এই জন্য তার নামটা হচ্ছে কনিক, বা এটাকে বলা হয় হচ্ছে কনিক সেকশন। আচ্ছা, সো কাটাকাটিটা কেমন, যেমন দেখো আমি এই তলটা নিলাম, তল মানে তো বুঝতেছো, মনে করো তোমার খাতার পেজটা হতে পারে একটা তল। এখন মনে করো এই জাতীয় একটা তল দিয়ে যদি আমি এই কোনটাকে, কোন আইসক্রিমের মধ্যে শেপটাকে যদি এইভাবে কাট করি, কেটে ফেলি, এদিক দিয়ে কাটলে আমি কি দেখতে পারবো, সমান্তরালি কাটলাম, ভূমির সমান্তরালি কাট করলাম। কাটলে এই মাঝখানে তুমি কি দেখবা, এরকম একটা গোল একটা কিছু একটা জায়গা তুমি তৈরি হইতে দেখবা। তখন তুমি দেখবা যে সমান্তরাল যখন তুমি কাটবা, তখন তুমি দেখবা ভেতরে যে শেপটা তৈরি হয়েছে ওই কোনকের বা কোন আইসক্রিমের উপরের যে কাটার পরে যে শেপটা তৈরি হয়েছে, শেপটা দেখতে অনেকটা বৃত্তের মতো। আচ্ছা, যদি তুমি এই শেপটাকে তুমি প্লেনটাকে যদি তুমি একটু আড়াআড়ি ভাবে নাও, এরকম আড়াআড়ি ভাবে নিয়ে কাট করো, এরকম আড়াআড়ি ভাবে নিয়ে যদি তুমি পাতের কথা চিন্তা করো, পাত দিয়ে মনে করো তুমি কোন আইসক্রিমটাকে বা এই বার্থডে হেড থাকে না, এই হেডটাকে মনে করো তুমি কাট করলে এভাবে, ঠিক আছে। কাট করলে তখন কিন্তু তুমি দেখবা তোমার যে কোন আইসক্রিমটা আছে বা যে শেপটা আছে সমবৃত্ত ভূমি কোন, সেখানে এই যে তুমি ইয়েলো কালার রিজিয়নটা দেখতেছো না, এই ইয়েলো কালার রিজিয়নের মতো তুমি একটা জায়গা দেখতে পারবা সেখানে। সেটা শেপটার নাম কি, সেই শেপটার নাম হচ্ছে এলিপস বা উপবৃত্ত। এলিপসের একটা নাম কি, উপবৃত্ত। আচ্ছা, তারপরে সেটাকে যদি তুমি আরো বেশি আড়াআড়ি ভাবে কাট করো, আরো বেশি আড়াআড়ি ভাবে এইভাবে কাটো, তাহলে তুমি দেখো তো এইখানে একটা শেপ তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটাকে নাম, এটা দেখো তো, এই নীল কালারের যে রিজিয়নটা দেখতেছো না, আকাশি, এই রিজিয়নটার মতো একটা শেপ তুমি দেখতে পাবা যদি এইভাবে কাট করো, কেটে ফেলো, ঠিক আছে। এই শেপটার নাম হচ্ছে কি, এই শেপটাকে বলা হয় প্যারাবোলা। প্যারাবোলার বাংলা কি, প্যারাবোলার বাংলা হচ্ছে পরাবৃত্ত। তারপর তুমি যদি আরো বেশি আড়াআড়ি ভাবে কাটো, তাহলে তুমি এরকম
কমলা কালার বা এটা যে কালারই হোক এরকম কালারের একটা শেপ তুমি দেখতে পারবে। এই যে সবার লাস্টের যে শেপটা তুমি দেখতেছো, এই শেপটার নাম হচ্ছে কি? অধিবৃত্ত। অধিবৃত্ত আর উপবৃত্ত শেপটা অনেকটা কাছাকাছি থাকে, অনেকটা কেমন হয়, কাছাকাছি থাকে অধিবৃত্ত উপবৃত্ত, খালি অধিবৃত্তটা আরো বেশি খাড়া হয়। ঠিক আছে, এই শেপটাকে বলা হয় হচ্ছে অধিবৃত্ত। তবে দেখো এইখানে হচ্ছে চিত্র সাজা দেখানো হয়েছে, যেমন দেখো এই যে এই ব্লু কালারের রিজিয়নটা দেখতে, যেটা হচ্ছে প্লেন, এই প্লেনটা দিয়ে আমি কাট করছি। দেখো তো এই প্লেনটা দিয়ে যখন এইভাবে কাট করলাম, এই মাঝখানে তৈরি হয়েছে বৃত্ত। এই প্লেনটা দিয়ে যখন একটু আড়াআড়ি ভাবে কাট করলাম, এইখানে দেখো পরাবৃত্ত শেপ তৈরি হয়েছে। যখন আড়াআড়ি ভাবে এভাবে কাট করছি তখন কি হয়েছে? উপবৃত্ত তৈরি হয়েছে। আরো বেশি খারাপ ভাবে যখন কাট করছি তখন কি হয়েছে? এই যে দেখো তো, পরাবৃত্তটা যদি একটু খারাপ ভাবে থাকে তখন তাকে কি বলা হয়? হাইপারবোলা বা অধিবৃত্ত। তোমরা আমাকে বলো তো, তোমরা কি কনিক এই শেপ গুলো সম্পর্কে আইডিয়া পাইছো কিনা, যে কোনটাকে বৃত্ত বলতেছে, কোনটাকে উপবৃত্ত বলতেছে, কিভাবে কাট করলে বৃত্ত হচ্ছে, কিভাবে কাট করলে উপবৃত্ত হচ্ছে? এটা হচ্ছে যে কনিক্সের হিস্ট্রির মতো আর কি। কনিক্স নামটা কোথেকে আসলো, বা কোনক থেকে কনিক্স। ঠিক আছে, একটা কোনককে বিভিন্ন ভাবে যদি একটা প্লেন দিয়ে তুমি কাট করো, কাট করলে যে যে শেপ গুলো পাবা, সেই শেপ গুলা নিয়ে হচ্ছে তোমার কনিক্স। ঠিক আছে, তাহলে আমরা কনিক্স এর মধ্যে কি কি পড়লাম? আমরা দেখলাম কনিক্স একটা কোনককে কাট করলে কি কি পাওয়া যায়। সার্কেল, সার্কেল পাওয়া যাইতে পারে, সার্কেল পাওয়া যাইতে পারে, দেখলাম দেখলাম এলিপস বা উপবৃত্ত পাওয়া যাইতে পারে, উপবৃত্ত পাওয়া যাইতে পারে। এরপরে কি পাওয়া যেতে পারে? প্যারাবোলা বা পরাবৃত্ত পাওয়া যেতে পারে। তারপরে হাইপারবোলা বা অধিবৃত্ত পাওয়া যেতে পারে। আচ্ছা, আমার কথা কি তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ, নাকি নেট প্রবলেম হচ্ছে? গ্রুপে একজন বলতেছে নেট প্রবলেমের কথা। ঠিক আছে, আচ্ছা ভাইয়া ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, তার মানে ওর হয়তো বা নেট প্রবলেম। ঠিক আছে, তার মানে এই কয়টা শেপ হচ্ছে আমরা পাবো। এই কয়টা শেপের মধ্যে সার্কেল সম্পর্কে আমরা কি ফার্স্ট ইয়ারে জানছি। ফার্স্ট ইয়ারে 4.1 4.2 এই দুইটা চ্যাপ্টারে আমরা সার্কেল নিয়ে ডিটেইলস আলোচনা করছি। তো সার্কেল নিয়ে নতুন করে আলোচনা করার কিছু নাই। এখন আমাদের আলোচনার টপিক কিসের মধ্যে? আমাদের আলোচনার টপিক হচ্ছে 6.1। এখানে আমরা আলোচনা করব তোমাদের কনিক্সের 3টা চ্যাপ্টার। 6.1 এ আমরা আলোচনা করব পরাবৃত্ত নিয়ে, যত ডিটেলস আলোচনা করা যায়, পরাবৃত্ত দেখতে কেমন, পরাবৃত্তের কি কি বৈশিষ্ট্য থাকে, পরাবৃত্ত থেকে ম্যাথস গুলো কিভাবে সলভ করতে হয়, সবগুলো নিয়ে আমরা আলোচনা করব 6.1 এ। 6.2 তে আমরা আলোচনা করব উপবৃত্ত নিয়ে, উপবৃত্ত বা এলিপস নিয়ে। আর 6.3 তে আলোচনা করব অধিবৃত্ত নিয়ে। ওকে, মেইনলি পরাবৃত্তের আলোচনাটা শেষ করতে আমার একটু সময় লাগবে, ওইটা শেষ হওয়ার পর উপবৃত্ত আলোচনা করতে কম সময় লাগবে, আর অধিবৃত্তের আলোচনাটা আননেসেসারি মনে হবে তখন। কারণ উপবৃত্তের ম্যাথ পারলে অধিবৃত্ত সব ম্যাথ এমনিতেই পারা যায়, ফর্মুলা 95% কেসে সেম থাকে ফর্মুলা। ওকে, তাহলে আমাদের আলোচনাটা হবে আজকে 6.1 এর উপর। ঠিক আছে, তো 6.1 এ যাওয়ার আগে আমি পরাবৃত্ত উপবৃত্ত এগুলা কিভাবে সৃষ্টি হচ্ছে এবার একটু জ্যামিতিক অন্য অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে একটু ব্যাখ্যা করব। একটা অ্যাঙ্গেল তো তোমরা বুঝলা যে কোনকের অ্যাঙ্গেল, আর একটা অন্য অ্যাঙ্গেল থেকে একটু আলোচনা করি। যে কোনো জ্যামিতিক ফিগার যখন তৈরি হয়, তোমরা মনে করবা সেখানে একটা স্থির বিন্দু থাকে, যেই বিন্দুটা ফিক্স থাকে, একটা চলমান বিন্দু থাকে, একটা কি থাকে? চলমান বিন্দু থাকে। তোমাদের একটা এক্সাম্পল দিই, যেমন একটা বৃত্তের কথা চিন্তা করো। বৃত্তের মধ্যে কি আছে? একটা স্থির বিন্দু আছে, আর তারপরে কি আছে? একটা চলমান বিন্দু আছে। চলমান বিন্দুটা এই দেখো, চলমান বিন্দুটা চলতেছে 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 চলতেছে, চারপাশে চলতেছে। আচ্ছা দাঁড়াও, চিত্রটা ভালোভাবে হয় নাই, এটাকে আবার আঁকি। এই দেখো চলমান বিন্দু আঁকলাম। আচ্ছা দেখো, বৃত্তের মধ্যে একটা স্থির বিন্দু ছিল মাঝখানে, আমি তার বাইরে ডট 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 অনেকগুলা ডট দিলাম। এই প্রত্যেকটা ডট দিয়ে আমি একটা চলমান বিন্দুকে বুঝাইলাম। একটা চলমান বিন্দু স্থির বিন্দুকে কেন্দ্র করে একটা রাস্তা দিয়ে, মানে একটা সঞ্চার পথ তৈরি করছে। তোমরা সঞ্চার পথ চ্যাপ্টারটা মনে পড়ছো ম্যাথের ফার্স্ট পেপারে, সরল লেখার মধ্যে সঞ্চার পথ, চলার পথ। ঠিক আছে, একটা চলার পথ সে তৈরি করছে। কিন্তু এই চলমান বিন্দুটা কি যে কোনো ডিরেকশনে বা যে কোনো ভাবে চললেই কি সে একটা বৃত্ত তৈরি করতে পারবে? না, যে কোনো ভাবে যদি সে চলে একটা বৃত্ত সে তৈরি করতে পারবে না। এই চলমান বিন্দুটা ধরো প্রথমে এই জায়গায় আছে, তখন স্থির বিন্দুর সাথে চলমান বিন্দুর একটা দূরত্ব আছে। ওকে, তারপর চলমান বিন্দু চলতে চলতে মনে করো এমন একটা জায়গায় সে চলে আসলো, এখনো তার স্থির বিন্দুর সাথে একটা দূরত্ব থাকবে। কিন্তু বৃত্ত যদি তোমার তৈরি করতে হয়, তখন চলমান বিন্দুটা এমন রাস্তা দিয়ে চলতে হবে যাতে করে স্থির বিন্দুর সাথে তার দূরত্বটা সবসময় একই থাকে।
সে চাইলেও চলমান বিন্দু একবার এই রাস্তা দিয়ে চলবে, আবার উপরের রাস্তা দিয়ে এইভাবে করে এসে এইভাবে চলতে পারবে না। এভাবে করে এভাবে চললে বৃত্ত তৈরি হবে না, কারণ তখন এই বিন্দুর সাথে আমার স্থির বিন্দুর দূরত্ব আর এই জায়গার বিন্দুর সাথে স্থির বিন্দুর দূরত্ব সেম হবে না। ঠিক আছে, তার মানে বৃত্ত তৈরি হওয়ার ক্ষেত্রে আমরা কি দেখতেছি, একটা স্থির বিন্দু একটা চলমান বিন্দু, তাদের মধ্যে নির্দিষ্ট একটা সম্পর্ক আছে না। চলমান বিন্দুটা এমন ভাবেই পথ চলে যাতে করে স্থির বিন্দুর সাথে কি হয়, দূরত্ব সবসময় সেম থাকে। সিমিলারলি কনিক্স এর যতগুলা শেপ আমরা পড়বো, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এখানেও স্থির বিন্দু চলমান বিন্দু এই জাতীয় কিছু কথাবার্তা চলে আসবে এবং তাদের মধ্যে নির্দিষ্ট একটা সম্পর্ক থাকতে হবে। যে কোনো ভাবে চললেই একটা বিন্দু, একটা চলমান বিন্দু যে কোনো ডিরেকশনে চললেই সেটা পরাবৃত্ত হবে না। পরাবৃত্ত যদি হইতে হয় চলমান বিন্দুটাকে স্থির বিন্দুকে ফিক্স রেখে এমন একটা ভাবে পথ চলতে হবে যাতে করে তাকে আমি পরাবৃত্ত বলতে পারি। তাহলে ঠিক কিভাবে চললে তাকে আমি পরাবৃত্ত বলবো, চলো সেটা আমরা একটু দেখি। আচ্ছা, সো আমি কি বললাম, একটা স্থির বিন্দু থাকবে। তো আমি এই বিন্দুটার নাম দিলাম স্থির বিন্দু, এস নাম দিলাম এটাকে। স্থির বিন্দুকে পরাবৃত্তের ক্ষেত্রে বা যে কোনো কনিক্সের ক্ষেত্রে সাধারণত ফোকাস বলা হয়। পরাবৃত্তের ক্ষেত্রে আমরা স্থির বিন্দুকে কি বলবো, ফোকাস বলবো। তার বাংলা নাম হচ্ছে উপকেন্দ্র। আচ্ছা, তারপরে কি থাকবে, একটা চলমান বিন্দু থাকবে। আচ্ছা, এই মনে করো এই বিন্দুটা এভাবে করে চলতেছে, চলমান বিন্দুটা এভাবে করে চলতেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই চলমান বিন্দুটা চলতে 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 কি করবে, একটা চলার পথ তৈরি করবে। ধরলাম এই হচ্ছে তার সেই চলার পথ। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলমান বিন্দু চলার পথ আমরা এখন জানি। এখন তাহলে আমাদের আর কি জানতে হবে, তাহলে স্থির বিন্দু চলমান বিন্দু দেখলাম, আরেকটা জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস কি, ওই জিনিসটাকে বলা হয় নিয়ামক রেখা। জিনিসটা কি বলা হয়, ওই জিনিসটাকে, এই একটা সরল রেখা আছে, এই সরল রেখার একটা নাম আছে, এই সরল রেখাকে বলা হয় নিয়ামক রেখা। কি বলা হয়, নিয়ামক রেখা, বা তার আরেকটা অল্টারনেটিভ নেম আছে, বলা হয় দ্বিকাক্ষ রেখা। দ্বিকাক্ষ রেখা, বা কেউ যদি ইংলিশ টার্মটা জানতে চাও তার জন্য বলবো ইংলিশে বলা হয় ডিরেক্ট্রিক্স। ডিরেক্ট্রিক্স। আচ্ছা, তাহলে আমরা দেখলাম একটা স্থির বিন্দু আছে, একটা চলমান বিন্দু আছে। এই চলমান বিন্দুর নামটাকে আমি দিলাম হচ্ছে পি। চলমান বিন্দুর নাম আমি কি দিলাম, ধরো চলমান বিন্দুটা এই জায়গায় আছে, ধরো কথার কথা এই জায়গায় আছে চলমান বিন্দুটা। চলমান বিন্দুর নাম কি দিলাম, নাম দিলাম হচ্ছে পি, এক্স কমা ওয়াই। তাহলে একটা স্থির বিন্দু আছে, একটা চলমান বিন্দু আছে, তাদের মধ্যে সম্পর্কটা কেমন থাকবে, হ্যাঁ তাদের মধ্যে সম্পর্কটা এমন থাকবে যে স্থির বিন্দু আর চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, স্থির বিন্দু আর চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কি হবে, এসপি হবে। আচ্ছা, তারপরে চলমান বিন্দু এবং একটি সরল রেখা, যে সরলরেখার নাম হচ্ছে কি, নিয়ামক রেখা। যে সরলরেখার নাম কি, সরলরেখার নাম হচ্ছে নিয়ামক রেখা। স্থির বিন্দু এবং চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং চলমান বিন্দু থেকে একটি সরলরেখার লম্ব দূরত্ব, তার চলমান বিন্দু ছিল পি, তাহলে পি থেকে সরলরেখার মধ্যে লম্ব টানলাম পিএম, তাহলে এই হচ্ছে তার লম্ব দূরত্ব হচ্ছে পিএম। তাহলে স্থির বিন্দু এবং চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং চলমান বিন্দু থেকে ওই সরলরেখার লম্ব দূরত্ব, এদের অনুপাত কি হবে, একটা ধ্রুব সংখ্যা হবে। একটা কি হবে, ধ্রুব সংখ্যা হবে। কথাটা ভালোভাবে বুঝো। এই ধ্রুব সংখ্যাটার নাম কি বলা হয়, এটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা। এটা বলা হয় উৎকেন্দ্রিকতা। প্রত্যেকটা কনিক্সে এই বৈশিষ্ট্যটা মেনে চলে বাধ্যতামূলক ভাবে। প্রত্যেকটা কনিক্সের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা কনিক্সের ক্ষেত্রে স্থির বিন্দুর সাথে চলমান বিন্দুর একটা দূরত্ব থাকে এবং চলমান বিন্দু থেকে একটা সরলরেখা যেটাকে নাম হচ্ছে কি নিয়ামক রেখা, সেই নিয়ামক রেখা পর্যন্ত একটা দূরত্ব থাকে। এই দুইটা দূরত্বের যে অনুপাত, সেই অনুপাতটা সর্বদা কেমন হবে, সর্বদা একটা ধ্রুব সংখ্যা হবে। যে ধ্রুব সংখ্যাকে আমরা ই দ্বারা প্রকাশ করি বা উৎকেন্দ্রিকতা বলি, ইংলিশে এক্সেন্ট্রিসিটি বলা হয়। অর্থাৎ আমি তোমাকে আরেকটু খোলাসা করে বলি, আমরা তো পরাবৃত্ত নিয়ে আলোচনা করতে, পরাবৃত্তের জন্য ই এর মান কত জানো, পরাবৃত্তের জন্য ই এর মান হচ্ছে 1। পরাবৃত্তের জন্য ই এর মান কত, 1। ই এর মান যদি 1 হয়ে যায় তাহলে এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। এসপি বাই পিএম যদি 1 হয় তাহলে পিএম টাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলে কি হবে, এসপি ইজ ইকুয়াল টু পিএম হয়ে যাচ্ছে। তার মানে তুমি যদি পরাবৃত্তের কথা চিন্তা করো তখন কি হবে,
স্থির বিন্দুর সাথে তুমি যে কোনো একটা বিন্দুর কথা চিন্তা করো, মনে করো এই বিন্দুটাকে বললাম আমি চলমান বিন্দু, তাহলে এই বিন্দুর সাথে এই স্থির বিন্দুর যে দূরত্ব হবে, আবার এই চলমান বিন্দু থেকে এই সরলরেখার মধ্যবর্তী দূরত্বের অনুপাত কি হবে? 1 হইতে হবে। তার মানে পরাবৃত্তের কথা যদি তুমি চিন্তা করো, তুমি কাকে পরাবৃত্ত বলবা? তুমি সেই জ্যামিতিক ফিগারটাকে তুমি পরাবৃত্ত বলবা যেই জ্যামিতিক ফিগারের ক্ষেত্রে স্থির বিন্দুর সাথে চলমান বিন্দুর দূরত্ব, চলমান বিন্দু থেকে ওই সরলরেখার মধ্যবর্তী দূরত্বের অনুপাত কত হবে? 1 হবে। অর্থাৎ স্থির বিন্দু চলমান বিন্দুর দূরত্ব যা হবে, চলমান বিন্দু থেকে সরলরেখার দূরত্ব তাই হবে। এখন কোথাও আমি তোমাকে একটা ফিগার দিলাম, মনে করো এই ফিগারটা দিলাম, এটা একটা ফিগার দিলাম, ওকে? আচ্ছা, এখন মনে করো এইখানে আমার স্থির বিন্দু আছে আর এখানে মনে করো চলমান বিন্দু আছে, এটা হচ্ছে সেই ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখা। আচ্ছা, এখন তুমি দেখতেছো যে এইটা হচ্ছে আমার পি বিন্দু, চলমান বিন্দু। মনে করো চলমান বিন্দু যখন এই পয়েন্টে আছে, তখন তুমি দেখতেছো স্থির বিন্দু আর চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যা, চলমান বিন্দু থেকে সরলরেখার মধ্যবর্তী দূরত্ব তা। আচ্ছা, এখানে সেম হলো। কিন্তু যখন আমার চলমান বিন্দু পথ চলতে চলতে এই জায়গায় আসলো, তখন তুমি দেখতেছো যে এই জায়গার সাথে স্থির বিন্দু দূরত্ব যা, কিন্তু স্থির বিন্দু চলমান বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত লম্ব দূরত্ব তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে, মানে পিএমটা এসপি থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে স্থির এসপি ডিভাইডেড বাই পিএম ইজ ইকুয়াল টু আর 1 নাই। তখন কি আমি আর এই জ্যামিতিক ফিগারটাকে পরাবৃত্ত বলতে পারবো? তখন কিন্তু আমি জ্যামিতিক ফিগারটাকে পরাবৃত্ত বলতে পারবো না। পরাবৃত্ত হইতে হলে কি হইতে হবে? সকল চলমান বিন্দু যত জায়গায় চলাফেরা করতে পারবে, প্রত্যেকটা বিন্দুতে স্থির বিন্দুর সাথে দূরত্ব যা হবে, ওই চলমান বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত দূরত্ব তাই হইতে হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট ধ্রুব সংখ্যা হবে। আর পরাবৃত্তের ক্ষেত্রে সেই নির্দিষ্ট ধ্রুব সংখ্যাটা কত? সেটা হচ্ছে 1। এসপি বাই পিএম এর মান কত? এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে যেই সকল জ্যামিতিক ফিগারের ক্ষেত্রে স্থির বিন্দু আর চলমান বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু থেকে সরলরেখার একটা সরলরেখা, যে সরলরেখার নাম হচ্ছে নিয়ামক রেখা, তার মধ্যবর্তী দূরত্ব ধ্রুব সংখ্যা হয়, মানে ফিক্সড, অলওয়েজ একই থাকবে, চেঞ্জ হবে না। অলওয়েজ কি হবে? একই থাকবে, এই মানটা কখনোই চেঞ্জ হবে না। এরকম ফিগারকে আমরা কি বলতেছি? এরকম ফিগারকে আমরা বলতেছি কনিক। তাহলে কনিকের দুই ধরনের ডেফিনেশন দেওয়ার চেষ্টা করলাম। আগে তোমরা এই জায়গা পর্যন্ত কনভিন্স কিনা বলো, তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা আগে সেটা আমাকে ক্লিয়ার করো। এই পর্যন্ত বুঝলে আমি কনিক্সের পরের আলোচনাতে যাব। জি ভাইয়া। সবাই কি বুঝছো? জি ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত আমরা কনভিন্স যে কোনো শেপকে আমরা কনিক বলবো না, ওই সকল শেপকে বলবো। এই সকল শেপের ক্ষেত্রে স্থির বিন্দু চলমান বিন্দুর দূরত্ব আর চলমান বিন্দু থেকে একটা সরলরেখা, যে সরলরেখার নাম কি বললাম? নাম বললাম হচ্ছে নিয়ামক রেখা, তার দূরত্বের অনুপাত কি হবে? ফিক্সড হবে, মানে ধ্রুব। যেমন পরাবৃত্তের ক্ষেত্রে অলওয়েজ তাদের অনুপাত কি হবে? 1 হবে। তো আমরা সিমিলারলি উপবৃত্ত, এদের জন্য এখন আমরা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ জেনে নিব। সেটা কি? ধরো বৃত্তর কথা চিন্তা করলাম। বৃত্তের ইকুয়েশন কি? বৃত্তের ইকুয়েশন হচ্ছে x² + y² = a²। ধরলাম এটা একটা আদর্শ ইকুয়েশনটা ধরে নিলাম। এইটার উৎকেন্দ্রিকতা বা ই এর মান কত? ই মানে হচ্ছে কি? উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা বা এক্সেন্ট্রিসিটি। বৃত্তের জন্য ই এর মান হচ্ছে 0, শূন্য। তারপরে পরাবৃত্ততে আসুন। ভাইয়া, পরাবৃত্ত, হ্যাঁ বলো ভাইয়া বৃত্তের জন্য বলো। কি নিয়ামক রেখাটা অসীমে অবস্থিত, মানে 0 এক্স্যাক্টলি, হয়ে গেল? আমি সেটা আমি একটু পরে বলতাম। বৃত্তের জন্য নিয়ামক রেখাটা অসীমে আছে, কেন অসীম না হইলে পসিবল না সেটা আমি বলবো। জাস্ট এটা একটু লিখে নিয়ে এমসিকিউটা বলতেছি। ধরো পরাবৃত্তের একটা ইকুয়েশন বললাম y² = 4x। তো ওইটার জন্য উৎকেন্দ্রিকতা কি বললাম? 1 বললাম। পরাবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা 1। উপবৃত্তের কথা আসে। উপবৃত্তের জন্য ধরো x² / a² + y² / b², এগুলো ডিটেইলস তোমরা জানবা ইকুয়েশনগুলো। এটার জন্য উৎকেন্দ্রিকতা কত হবে? 0 থেকে 1 এর মাঝখানে হবে। 0 থেকে 1 এর মাঝখানে হবে, ঠিক আছে? 0 থেকে বড় হবে এবং 1 থেকে ছোট হবে। অধিবৃত্তের ক্ষেত্রে কি হবে? এখান থেকে খুব ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু আসবে। ইম্পর্টেন্ট না মানে এখান থেকে বোর্ড পরীক্ষা অনেক সময় এমসিকিউ আসে আর কি। সো তোমাদের বোর্ডের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট বলা যায়। মনে করো এটা একটা অধিবৃত্তের ইকুয়েশন। অধিবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা কি হবে? 1 থেকে বড় হবে। এখন আমি যদি একটা এমসিকিউর মধ্যে বলি যে একটা জ্যামিতিক ফিগার আছে, হ্যাঁ, ফিগারটার নাম বলবো না, হ্যাঁ নাম বলবো না, কিন্তু ফিগারের উৎকেন্দ্রিকতা বলে দিলাম, উৎকেন্দ্রিকতা হচ্ছে হাফ। বলো তো সেই ফিগারটা আসলে কি হবে? উপবৃত্ত। এক্স্যাক্টলি, এটা কিন্তু হবে উপবৃত্ত। যদি 2 বলতাম এটা হয়ে যেত অধিবৃত্ত, যদি 1 বলতাম পরাবৃত্ত, 0 বললে বৃত্ত। আচ্ছা আচ্ছা, আমি কি বলছিলাম? SP/PM = হচ্ছে সকল কনিক্সের ক্ষেত্রে SP/PM = হচ্ছে ই হয়।
আচ্ছা বৃত্তের ক্ষেত্রে না আমরা দেখলাম এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু কি জানি, বৃত্তের ক্ষেত্রে এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা একটা জিনিসকে তুমি 0 বানাতে চাচ্ছ, তোমার কি করতে হবে বলতো? ইদার 0 ডিভাইডেড বাই পিএম, মানে এসপি এর মান যদি 0 হইতো তাহলে এটা 0 হইতে পারে, অথবা পিএম এর মান যদি ধরো এসপি এর মান 0 না কিছু একটা হবে, আর পিএম এর মান যদি ইনফিনিটি হয়, পিএম এর মান যদি অসীম হয়, ঠিক আছে, এটা হলে কি হবে? এটার মান 0 হতে পারে। এখন একটা জিনিস দেখো, এস আমি কাকে বলছিলাম? এস হচ্ছে আমার স্থির বিন্দু, পি হচ্ছে আমার চলমান বিন্দু। এসপি 0 হওয়া মানে কি? স্থির বিন্দু চলমান বিন্দু কি হইছে? স্থির বিন্দুর আর চলমান বিন্দুর মধ্যবর্তী আর কোনো দূরত্বই নাই, মানে স্থির বিন্দু চলমান বিন্দুর মধ্যে দূরত্বই নাই, মানে কি হইছে? স্থির বিন্দু চলমান বিন্দু একই বিন্দু হয়ে গেছে, তাহলে সেটা আর বৃত্তই থাকে না, সেটা কি হয়? আর বৃত্তই থাকে না, ঠিক আছে? তাহলে বৃত্ত হইতে হইলে কি, বৃত্তর যে এক্সেন্ট্রিসিটি 0, এটা তাহলে পিএম কে হচ্ছে ইনফিনিটি হওয়া লাগবে। পিএমটা কি? এই মনে করো স্থির বিন্দু বৃত্তের জন্য কেন্দ্রটা, হ্যাঁ, এটা হচ্ছে চলমান বিন্দু যেটা হচ্ছে পরিধি বরাবর চলতেছে। তাহলে এখন এস আর পি এর মধ্যবর্তী দূরত্ব তো আছে, একটা কিছু একটা দূরত্ব আছে তাদের মধ্যে। এখন পিএম মানে কি? পিএম মানে হচ্ছে চলমান বিন্দু থেকে একটা সরল রেখার মধ্যবর্তী দূরত্ব। তার মানে সরল রেখাটা আছে আসলে অনেক বেশি দূরে আছে, এতটাই দূরে আছে যে যেটাকে আমরা পরিমাপ করতে পারতেছি না, যেটার পরিমাণ আমরা নির্ধারণ করতে পারতেছি না। পরিমাণ নির্ধারণ করতে পারতেছি না বলে আমরা একটা ধারণার সাহায্য নিচ্ছি, যে ধারণাটা হচ্ছে অসীম। আমরা বলতেছি এটা অনেক বেশি দূরে আছে, সেটা হচ্ছে অসীমে আছে। তার মানে এই চলমান বিন্দু থেকে ওই সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কত? অসীম। এই জন্য আমাদের বৃত্তের ক্ষেত্রে কি হচ্ছে? এক্সেন্ট্রিসিটি 0 হচ্ছে। ওকে, আচ্ছা তাহলে এই গেল আমাদের কনিক সম্পর্কে একটু প্রাথমিক আলোচনা। সো এটা এই আলোচনাটা দরকারির জন্য যে কনিক্স এর অঙ্ক পারা যায় খুব সহজেই, বাট এই জিনিসগুলো একটু বোঝাটা ইম্পর্টেন্ট, যে কনিক্স আসলো কোত্থেকে, হ্যাঁ, জিওমেট্রিক্যালি। তারপর হচ্ছে যে কনিক্স হওয়ার জন্য ম্যাথমেটিক্যালি কি কি জিনিস দরকার, যে এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু ই হইতে হবে, সব জায়গায় ই হইতে হবে, ঠিক আছে? এমন একটা জায়গায় তুমি দেখলা যে একটা জায়গা তুমি এমন পাইলা, যে ধরো তুমি একটা শেপ পাইলা, এমন একটা শেপ যে শেপের একটা বিন্দুতে তুমি পাচ্ছ এসপি বাই পিএম এর মান হাফ, আবার আরেক বিন্দুতে পাচ্ছ এসপি বাই পিএম এর মান 2। তার মানে কি? এটাকে তুমি কি বলতে পারবে না, এটাকে তুমি কনিক বলতে পারবে না। কনিক হইতে হলে কি হবে? সকল বিন্দুতে এসপি বাই পিএম এর মান ধ্রুব সংখ্যা হইতে হবে। পরাবৃত্ত হইলে সেটা হবে 1, উপবৃত্ত হইলে 1 আর 0 এর মাঝখানে যে কোনো একটা নির্দিষ্ট নাম্বার হবে, ঠিক আছে? একাধিক নাম্বার হবে না। তাহলে এগুলো হচ্ছে কনিক্সের কিছু বেসিক আলোচনা। ওকে, এখন আসো তোমাদেরকে আরেকটা কথা বলি, ওইটা বলার পর আমরা পরাবৃত্তের আলোচনা চলে যাবো। আজকে আমরা পরাবৃত্তের বেসিকটা শিখে ফেলবো, এবং ওইটা দিয়ে আমরা পরাবৃত্তের মোটামুটি এই চ্যাপ্টারের 50% প্রবলেমই সলভ করে ফেলতে পারবো। আজকে আমরা পরাবৃত্তের জ্যামিতি সহ পরাবৃত্তের সকল ইনফরমেশন জানার চেষ্টা করবো। তার আগে আমরা একটু দ্বিঘাত সমীকরণের ব্যাপারটা একটু জানি। এইখান থেকে প্রশ্ন খুব একটা আসে না, খুব একটা আসে না। অ্যাডমিশনে যদি কোনো এমসিকিউ আসলেও আসতে পারে, চান্স কম। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেকেন্ড অর্ডার ইকুয়েশন, স্ট্যান্ডার্ড সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। স্ট্যান্ডার্ড সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হচ্ছে, আমি এখন লিখবো, স্ট্যান্ডার্ড সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন থেকে তুমি তোমার সবগুলা কনিক্সকে খুঁজে পাবে। একটা স্ট্যান্ডার্ড সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হচ্ছে এই আকৃতি হয়, a x স্কয়ার প্লাস b y স্কয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটাকে বলা হয় কি? স্ট্যান্ডার্ড সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। তাহলে এই স্ট্যান্ডার্ড সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা কি হইতে পারে? এটা বৃত্ত হইতে পারে, বাট বৃত্ত যদি হইতে হয় তাহলে a আর b কে সমান হইতে হবে, কারণ আমরা জানি বৃত্তের ক্ষেত্রে x স্কয়ারের সহগ আর y স্কয়ারের সহগ কি হয়? সমান হয়। a ইজ ইকুয়াল টু b হবে এবং h ইজ ইকুয়াল টু 0 হবে, কারণ আমরা এটাও জানি বৃত্তের ক্ষেত্রে কি হয়? xy টার্মটা কি হয়? xy টার্মটা থাকে না, xy টার্মটা কিন্তু থাকা যাবে না, ঠিক আছে? তাহলে বৃত্ত, এই ইকুয়েশনটা বৃত্ত হবে কখন? যখন a ইজ ইকুয়াল টু b হবে আর h ইজ ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, এইটাই পরাবৃত্ত হইতে পারে। এটা পরাবৃত্ত হবে কখন? এটা পরাবৃত্ত হবে যদি h স্কয়ার মাইনাস ab ইজ ইকুয়াল টু 0 হয়। এই শেপটাই তোমার উপবৃত্ত হবে। এটা তোমরা মাথায় রাখতে পারো, এমসিকিউতে কখনো কোনো কাজেও লাগতে পারে। উপবৃত্ত হবে যদি h স্কয়ার মাইনাস ab লেস দেন 0 হয়, এবং এই এরকম একটা সেকেন্ড ডিগ্রি স্ট্যান্ডার্ড সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন থেকে তুমি কিভাবে বুঝবা সেটা অধিবৃত্ত কিনা? তুমি সেটা বুঝবা যদি h স্কয়ার মাইনাস ab এর মানটা 0 থেকে বড় হয়। সো এই জাতীয়, যেমন আমরা বৃত্তের আদর্শ ইকুয়েশন জানি, পরাবৃত্তের আদর্শ ইকুয়েশন শিখবো, উপবৃত্তের আদর্শ শিখবো, অধিবৃত্তের আদর্শ শিখবো, কিন্তু কিছু কিছু ইকুয়েশন তুমি দেখবা কোনো আদর্শ ইকুয়েশনের সাথে মিলতেছে না। এবং সেটা কেন মিলে না সেটার
অনেক ডিটেলস ব্যাখ্যা আছে, অ্যাক্সিস গুলা রোটেট করে, অনেক কিছু হয়। এসব কারণ হচ্ছে আদর্শ ইকুয়েশনটা মিলবে না। তখন হচ্ছে তোমাকে এই যে কিছু কন্ডিশন বললাম না, এই কন্ডিশনের মাধ্যমে ভেরিফাই করতে হবে যে তোমার যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনটা কি আসলে পরাবৃত্ত, উপবৃত্ত না অধিবৃত্ত নাকি বৃত্ত। পরাবৃত্ত হওয়ার জন্য কি হবে, h স্কয়ার মাইনাস ab ইজ ইকুয়াল টু 0 হবে। উপবৃত্ত হলে h স্কয়ার মাইনাস ab লেস দেন 0 হবে। অধিবৃত্ত হলে h স্কয়ার মাইনাস ab গ্রেটার দেন 0 হবে। মনে করো আমি আন্দাজে একটা ইকুয়েশন দিলাম 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস মনে করো এরকম দিলাম যে 10xy minus 8x minus 12y plus 50 is equal to 0। মানে এই ইকুয়েশনটা দিলাম। এখন তোমাকে বললাম বলো তো এই ইকুয়েশনটা কি হবে, কোন কনিক্স হবে, তুমি কি বলতে পারবা কম্পেয়ার করে? এই আদর্শ ইকুয়েশনের সাথে কম্পেয়ার করো তো। দেখো তো আদর্শ ইকুয়েশনে xy এর সাথে কে ছিল, xy এর সাথে 2h ছিল, আমার xy এর সাথে 10 আছে, তাহলে 2h এর ভ্যালু কত, 2h এর ভ্যালু হচ্ছে 10, তাহলে h এর ভ্যালু কত, h এর ভ্যালু হচ্ছে 5, h এর ভ্যালু পাইলাম 5। আদর্শ ইকুয়েশনে খেয়াল করো x স্কয়ারের সাথে a ছিল, আমার এখানে x স্কয়ারের সাথে 2 আছে, তাহলে a ইজ ইকুয়াল টু হচ্ছে 2। আদর্শ ইকুয়েশনে y স্কয়ারের সাথে b ছিল, আমার এখানে y স্কয়ারের সাথে 3 আছে, তাহলে b ইজ ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে চলো h স্কয়ার মাইনাস ab এর মানটা বের করি। h স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার মাইনাস ab মানে কত 2 ইনটু 3, তার মানে কত পাচ্ছি 25 মাইনাস 6, দ্যাট মিন্স আমি পাচ্ছি 19। আচ্ছা 19 কি 0 থেকে বড় না, 19 হচ্ছে 0 থেকে বড়। দ্যাট মিন্স বলো তো এই ফিগারটা কি হবে, কি রিপ্রেজেন্ট করতেছে, এটা কি রিপ্রেজেন্ট করতেছে? এক্স্যাক্টলি এটা হচ্ছে অধিবৃত্তকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। সো এই আকৃতির শেপগুলা তোমরা খুবই কম পাবা, তোমরা শুধুমাত্র আদর্শ পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত নিয়ে আলোচনা করব এবং সেগুলার রিলেটেডই তোমাদের প্রশ্ন বোর্ডে এবং অ্যাডমিশনে ম্যাক্সিমাম জায়গায় আসে। এই ধরনের শেপ কেন আসে সেটা ডিটেইলস তোমরা হায়ার লেভেলে জানতে পারবে, ঠিক আছে। আমি যতটুকু হিন্ট দিয়ে রাখলাম, আমি তোমাদের কোনো কিছু ইনশাআল্লাহ বাদ দিব না, সবকিছু ডিটেইলসে পড়ানোর চেষ্টা করব। আচ্ছা ভাইয়া হ্যাঁ বলো। একটা প্রশ্ন করি যে এই মানে স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে কি এক্সেন্ট্রিসিটি বের করা যাবে ডাইরেক্ট? আচ্ছা আমার জানা মতে স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে মানে এক্সেন্ট্রিসিটি বের করতে আমি নিজে পারি না, ঠিক আছে, আমি নিজে পারি না, আমি এটাকে পারি অন্যভাবে। আমি ভার্সিটিতে যেটা শিখছি, আমি এই ইকুয়েশনটাকে আমি রোটেশন করে স্ট্যান্ডার্ডে তোমাদের পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের আদর্শ আকৃতিতে নিয়ে আসতে পারি চাইলে। নিয়ে আসার পরে আমি ওইখান থেকে এক্সেন্ট্রিসিটি বের করতে পারি, কিন্তু ডিরেক্ট এরকম একটা এলোমেলো ইকুয়েশন থেকে আমি এক্সেন্ট্রিসিটি বের করতে পারি না, মানে আমি আমার জানা নেই। আচ্ছা এখন রোটেশন তো পারি না। হ্যাঁ রোটেশন তো তোমাদের লেভেলে নাই, সো ওগুলা যেহেতু নাই, সো ওই বাদ। আলোচনা এবং এতে কোনো প্রশ্ন কখনো আসবে না, ঠিক আছে। তো কেউ ইন্টারেস্টেড থাকলে আমরা বলতে পারো, আমি শিখে দিতে পারবো। এবং তোমরা কেমিস্ট্রিতে একটা পড়ছো পিভি ইজ ইকুয়াল টু পিভি পড়ছো না, পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু, এবং এটার গ্রাফ তোমরা দেখছিলা, পিভির গ্রাফটা দেখছিলা, পিভির গ্রাফটা এরকম হয় না? এবং তোমরা পড়ছিলা যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত। এটা কিন্তু তোমরা পড়ছিলা, আমি জানি না পড়ছো কিনা, এটা ফিজিক্সের লাস্ট 10ম চ্যাপ্টারও আছে, কেমিস্ট্রিতেও আছে, পড়ছো কিনা, পড়ছো? জি ভাইয়া। এটাকে আয়তাকার অধিবৃত্ত বলে না? কিন্তু হুম। তুমি দেখো তো পিভি মানে কি এক্স ওয়াই আকৃতির কোন একটা ইকুয়েশন কি অধিবৃত্তের আদর্শ ইকুয়েশনের সাথে কখনোই মিলবে না। আমি যখন অধিবৃত্তের ইকুয়েশন পড়াবো তখন দিবে অধিবৃত্তের আদর্শ ইকুয়েশনের সাথে এটা কখনোই মিলবে না। সো এই ধরনের ইকুয়েশনটা আসার কারণ হচ্ছে এটা একটা রোটেশন, এবং আমি ফার্স্ট ইয়ারের একটা কোশ্চেনে পাইছিলাম আর কি, এটা পিভি এই জাতীয় একটা ইকুয়েশন যেটা অধিবৃত্ত প্রমাণ করতে বলা হয়েছিল, কিন্তু দেখে মনে হয় না এটা অধিবৃত্ত, রোটেশন করে এটাকে পরে অধিবৃত্তের আদর্শ ইকুয়েশনে আনতে হয়। মানে এটা আমার ফার্স্ট ইয়ারে আসা একটা প্রবলেম জিওমেট্রি কোর্সের। আচ্ছা যাই হোক, বাদ দেই, তাহলে আমরা আমাদের আলোচনা আসি। এখন যে আলোচনাটা করবো সেটা হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড, এবং এখান থেকে তোমরা বোর্ড পরীক্ষা অনেক কিছু পাবা ইনশাআল্লাহ। সো এখন আমরা কি করব, পরাবৃত্তকে মানে বাইসেকশন করবো আর কি, পরাবৃত্ত সম্পর্কে যা যা কিছু জানা যায় সবকিছু জানার চেষ্টা করবো। যে যে ইনফরমেশন গুলা পরাবৃত্ত থেকে জিজ্ঞেস করা হয়, প্রশ্নে তোমাকে যা যা জানতে চাবে, একটা পরাবৃত্ত দিয়ে বলবে এই পরাবৃত্ত এটা বের করো, এটা বের করো, কি কি বের করতে বলবে, হ্যাঁ সবকিছু ইনফরমেশন আমরা জানার চেষ্টা করবো। প্রথমে আমরা জিওমেট্রি দেখবো, তারপর আমরা প্রবলেম গুলো কিভাবে বের করতে হয় সেটা দেখবো। এখন আমরা 6.1 নিয়ে আলোচনা করবো, মানে মোর স্পেসিফিকলি পরাবৃত্ত নিয়ে আলোচনা করব, পরাবৃত্তের আদর্শ আকৃতি নিয়ে দেখব। যে পরাবৃত্ত দুই ধরনের আদর্শ আকৃতি আছে, একটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, যারা আমার ফাংশনের গ্রাফগুলোর চ্যাপ্টারটা দেখো ওখানে তুমি জানো y স্কয়ার ইজ ইকুয়াল টু x এর গ্রাফ কেমন হয়। সো না জানলেও কোনো সমস্যা নাই, আমি গ্রাফটা এঁকে দেখাচ্ছি, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এর গ্রাফটা কেমন হবে। এই ধরনের গ্রাফ আঁকার ক্ষেত্রে তোমরা একটা শর্টকাট মনে রাখবা, এখানে x এর সাথে স্কয়ার আছে না y এর সাথে স্কয়ার আছে, y এর সাথে স্কয়ার আছে, y হচ্ছে দ্বিঘাত রাশি,
যেই রাশিটা দ্বিঘাত হবে তুমি কি করবা, তুমি ওয়াই এর সাথে যদি স্কোয়ার আছে ওয়াই অ্যাক্সিস এর উপরেও তোমার গ্রাফটা যাবে, পরাবৃত্তের গ্রাফ অলওয়েজ এই শেপেরই হবে, এরকম পেয়ালা আকৃতি চায়ের কাপের মতো শেপ হবে, পরাবৃত্তের শেপ অলওয়েজ এরকম চায়ের কাপের শেপ হবে। এন্ড চায়ের কাপের শেপটা তুমি কিভাবে বসাবা, সোজা বসাবা না বাঁকা বসাবা না কি ডানে বসাবা না বামের দিকে বসাবা, সেটা ডিপেন্ড করবে কিভাবে। দেখো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax আছে, ওয়াই এর সাথে স্কোয়ার আছে, তার মানে তুমি ওয়াই অ্যাক্সিস এর উপরের দিকেও পরাবৃত্তটাকে টানবা, ওয়াই অ্যাক্সিস এর নিচের দিকেও পরাবৃত্তটাকে টানবা। তোমরা মনে হয় এই শেপটা সম্পর্কে আমি মনে হয় আলোচনা করছিলাম তোমাদের ইন্টিগ্রেশন চ্যাপ্টারে আলোচনা করছিলাম, ইন্টিগ্রেশনের এরিয়া বের করার ক্ষেত্রে এই জাতীয় কিছু শেপ আমাদের লাগছিল। তাহলে এই যে শেপটা দেখলাম না, আঁকলাম না, এই শেপটা হচ্ছে কি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এই আকৃতির যে কোনো পরাবৃত্তের গ্রাফটা হয় এইরকম। তাহলে এবার আমরা দেখি এই পরাবৃত্তের কি কি থাকতে পারে। দেখো প্রথমত এই পরাবৃত্তের এমন একটা জায়গায় কি থাকবে, এই পেয়ালার মাঝের একটা জায়গা থাকবে কি এস, এসটাকে বলা হয় কি ফোকাস, এসটাকে কি বলা হয়, এটা উপকেন্দ্র বা ফোকাস। আচ্ছা তাহলে এই আদর্শ আকৃতির পরাবৃত্তের এই যে জায়গাটা দেখতেছো, এই পরাবৃত্তটা শুরু হচ্ছে কোন জায়গা থেকে, এই পরাবৃত্তটা দেখো মূল বিন্দুকে টাচ করে গেছে না, মূল বিন্দু থেকে এইভাবে উপরের দিকে ওয়াই অ্যাক্সিস এর উপরের দিকে উঠলো, মূল বিন্দু থেকে ওয়াই অ্যাক্সিস এর এইভাবে নিচের দিকে আবার নেমে গেল। আচ্ছা এই মূল বিন্দুটাকে আদর্শ কেসের ক্ষেত্রে এই মূল বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু, এটা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু। ওকে, শীর্ষবিন্দুটা মূল বিন্দু মানে শীর্ষবিন্দু 0 0। আচ্ছা এখন আবার ফোকাসটা কোথায় আছে দেখো তো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এই পরাবৃত্তের জন্য ফোকাসটা কোথায় আছে, এক্স অ্যাক্সিস এর উপরে আছে। আচ্ছা বলো তো এক্স অ্যাক্সিস এর উপরে যদি থাকে তাহলে এর বিন্দুগুলোর মধ্যে কোটি কত হবে, 0। কোটি হবে 0। আর ভুজটাকে আমি বলতেছি এ, তাহলে তার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax আকৃতির যে কোনো একটা পরাবৃত্তের জন্য তার উপকেন্দ্রের স্থান, উপকেন্দ্র বা ফোকাস এস, এটার স্থান কত হবে a, 0, যেখানে এটা কি এ হচ্ছে 4 আর x এর মাঝে যেই জিনিসটা থাকবে সেটা হবে তোমার এ। তোমাকে এখনই একটা এক্সাম্পল দিই, মনে করো আমি তোমাকে একটা ইকুয়েশন দিলাম ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x, তাহলে আমি বললাম আচ্ছা বলো তো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x, এইটার উপকেন্দ্র কত, পরীক্ষা তোমার এই ধরনের প্রশ্ন আসবে, তাহলে তুমি কি করবা 4ax এই আকৃতি নিয়ে যাও, এখানে তুমি 4 রাখো, এখানে তুমি x রাখো, তোমার তো 8 ছিল, তাহলে 8 বানানোর জন্য মাঝে কত রাখতে হবে, মাঝে তোমার 2 রাখতে হবে, 4 ইন্টু 2 ইন্টু x, তাহলে বলো তো 4 আর x এর মাঝে তো 2 আছে, তাহলে এই 2টা কত, এই 2 হচ্ছে তোমার কি, এই 2 হচ্ছে তোমার নির্ণেয় a, এর মান পেয়ে গেছো না 2, তাহলে এইবার আমাকে বলো তো y স্কয়ার ইজ ইকুয়াল টু 8x, এই পরাবৃত্তের ফোকাস কত হবে, 2,0। 2,0। 4ax এই আকৃতির পরাবৃত্তের ক্ষেত্রে কি হয়, ফোকাস হয় a, 0, তাহলে 4 ইন্টু 2 ইন্টু x এইটার জন্য ফোকাস কি হবে 2,0। তাহলে আমরা জানলাম কি y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, এই পরাবৃত্তের ফোকাস হয় a, 0, ফোকাসটা হচ্ছে এমন একটা জায়গা থাকে। তারপর আমরা কি পড়ছিলাম, যে কোনো একটা সকল কোনিক্সের জন্য কি থাকে, একটা নিয়ামক রেখা থাকে। তো নিয়ামক রেখাটা তুমি কিভাবে আঁকবা, তোমার এই বিন্দুটা শীর্ষবিন্দু বলতেছি না আমরা, এই শীর্ষবিন্দু থেকে ফোকাসটার দূরত্ব কত দেখো তো, শীর্ষবিন্দু থেকে ফোকাস কিন্তু a দূরত্বে আছে, ঠিক না, এক্স অক্ষ বরাবর a পরিমাণ দূরত্ব তুমি যদি ডানে যাও তুমি ফোকাসটাকে পাবা। তোমাকে কি করতে হবে, নিয়ামক রেখাটা এমন ভাবে আঁকতে হবে যে শীর্ষবিন্দু থেকে a পরিমাণ দূরত্ব তুমি বামে যাবা, a পরিমাণ দূরত্ব তুমি বামে গেলে একটা তুমি সরল রেখা আঁকবা, a পরিমাণ দূরত্ব বামে গিয়ে তুমি একটা সরল রেখা আঁকবা, ঠিক আছে, সেই সরল রেখাটা কি হবে, y অক্ষের সমান্তরাল হবে, সেই সরল রেখাটাকে আমরা কি বলবো, নিয়ামক রেখা বলবো, সেই সরল রেখাটাকে আমরা নিয়ামক রেখা বলবো। ওকে, সেই সরলরেখাটাকে আমরা কি বলবো, নিয়ামক রেখা বলবো। ওকে আচ্ছা তাহলে এখন বলো তো এই সরলরেখার ইকুয়েশনটা কি হবে বলতে পারবা, কেউ কি বলতে পারবে এই সরলরেখার ইকুয়েশন কি হবে, x equals to -a। এক্স্যাক্টলি এই সরলরেখার ইকুয়েশন হবে x ইজ ইকুয়াল টু মাইনাস a। কারণ কি, কারণ আমরা জানি y অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার ইকুয়েশন কি হয়, x ইজ ইকুয়াল টু a আকৃতি হয়। এখন এই সরলরেখাটাকে পাওয়ার জন্য আমাকে ভুজের মান কত হওয়া লাগবে, আর ভুজের মান -a হওয়া লাগবে, কারণ আমি মূল বিন্দু থেকে বাম দিকে a পরিমাণ দূরত্ব গেছি, মূল বিন্দু থেকে বাম দিকে যদি আমি a পরিমাণ দূরত্ব যাই তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে, -a হবে, তাহলে x ইজ ইকুয়াল টু -a হবে আমার নিয়ামক রেখার সমীকরণ। তোমাকে প্রশ্নে একটা ইকুয়েশন দিয়ে বলবে নিয়ামক রেখার সমীকরণটা তুমি বের করো, তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x আকৃতি সরলরেখার জন্য নিয়ামক রেখা কি হবে, x ইজ ইকুয়াল টু -a হবে। ওকে তো তোমরা বুঝে গেলা। আচ্ছা তারপরে আর কি কি ইনফরমেশন জানা লাগবে একটু দেখো। তারপরে একটা জিনিস দেখো তো, এইখানে যে এক্স অক্ষটা আছে, এই এক্স অক্ষের বৈশিষ্ট্যটা বলি আদর্শ ইকুয়েশনের ক্ষেত্রে, এই এক্স অক্ষটাকে আমরা এই চিত্রের জন্য এক্স অক্ষটাকে আমরা বলবো অক্ষরেখা। এখন অক্ষরেখা হওয়ার জন্য কন্ডিশন কি,
অক্ষরেখা হওয়ার জন্য কন্ডিশনটা কি? অক্ষরেখা হওয়ার কন্ডিশনটা হচ্ছে এমন একটা রেখাকে আমরা অক্ষরেখা বলবো যেই অক্ষরেখাটা একটা পরাবৃত্তকে সমান 2 ভাগে ভাগ করবে এবং যেই রেখাটা একটা পরাবৃত্তের ফোকাসকে ছেদ করে যাবে, ফোকাসের উপর দিয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? দেখো তো আমার ফোকাস হচ্ছে এস, আমার দেখো তো আমার এই সরল রেখাটা ফোকাস দিয়ে চলে গেছে না? এবং দেখো তো এই সরলরেখার উপরেও পরাবৃত্তের যে পরিমাণ অংশ আছে নিচেও পরাবৃত্তের একই পরিমাণ অংশ আছে, তার মানে পরাবৃত্তকে সমান 2টা ভাগে ভাগ করে ফেললো না? আচ্ছা, তাহলে এই চিত্রে যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x এই আকৃতির চিত্রের জন্য x অক্ষটাই আমার কি হবে? x অক্ষটাই আমার অক্ষরেখা হবে। x অক্ষকে আমি কি বলবো? অক্ষরেখা বলবো। ঠিক আছে, তাহলে আমরা অক্ষরেখা চিনলাম, আমরা ফোকাস চিনলাম, নিয়ামক রেখা চিনলাম। আরেকটা জিনিসের সাথে পরিচয় করাই। দেখো, একটা লম্ব আঁকবো আমি, লম্ব আঁকতে হবে কিভাবে? এই এক বিন্দু থেকে শুরু করে আরেক বিন্দু পর্যন্ত একটা লম্ব রেখা আমি টানলাম। ঠিক আছে, যদি এটা হয় নাই, আবার ওইটা চিত্রটা বাঁকা হয়ে গেছে। যাই হোক, এইটাকে তুমি একটা লম্ব ধরে নাও। এই লম্বটার বৈশিষ্ট্য কি? এই লম্বটা ফোকাসকে ছেদ করে চলে গেছে, ফোকাসকে ছেদ করে পরাবৃত্তের এক বিন্দু থেকে শুরু হয়েছে আরেক বিন্দু পর্যন্ত চলে গেছে। এই লম্বটার একটা নাম আছে, এই লম্বটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। এই লম্বটার নাম কি? এই লম্বটার নাম হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এই লম্বটার নাম হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। ওকে, তাহলে উপকেন্দ্রিক লম্ব হচ্ছে একটা পরাবৃত্তের এক বিন্দু থেকে শুরু করবে, ফোকাসকে ছেদ করে অপর বিন্দু পর্যন্ত যেই লম্বটা টানা হয় সেই লম্বটাকে কি বলা হয়? উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মানটা কত হবে সেটাও বলে দিচ্ছি। y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এই চিত্রের জন্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 4a এর মডুলাস। 4a এর মডুলাস হবে কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমি একটু পরে প্রত্যেকটা ইনফরমেশন একটা ছক করে দিব যাতে তোমাদের মুখস্থ রাখতে একদম ইজি হয়ে যাবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে? y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x এই চিত্রের জন্য x এর সাথে যে জিনিসটা যুক্ত থাকবে সেই জিনিসটাই হবে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। x এর সাথে কে যুক্ত আছে? x এর সাথে 4a যুক্ত আছে, এই 4a টা হবে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, এখন আমাকে বলো y স্কয়ার ইজ ইকুয়াল টু 8x, আমি যদি তোমাকে এই পরাবৃত্তটা দিয়ে বলতাম বলো তো এই পরাবৃত্তের জন্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, তুমি বলো তো অ্যানসারটা কত হবে? 8. এক্স্যাক্টলি। তাহলে এই পরাবৃত্তের জন্য 8 হবে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ওকে, এই পরাবৃত্তের জন্য 8 হবে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই জাতীয় বিভিন্ন ইনফরমেশন তোমাদের পরীক্ষায় বের করতে হবে। খুবই ফনিক্স, খুবই মজার একটা চ্যাপ্টার, ইজিও বটে। আগে বৃত্ত যা পড়ছো সেখান তার চেয়েও আরো বেশি ইজি মনে হবে তোমাদের কাছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখি আর কি ইনফরমেশন বের করা যায়। মোটামুটি এই হচ্ছে আমার ইনফরমেশন গুলো। শীর্ষবিন্দু দেখলাম, শীর্ষবিন্দু হচ্ছে অক্ষরেখা যেই বিন্দুতে ছেদ করে, এবং এই যে আচ্ছা এই y অক্ষটাকে বলা হয় কি? শীর্ষবিন্দুতে স্পর্শক। শীর্ষবিন্দুতে স্পর্শক। দেখো স্পর্শকের বৈশিষ্ট্য কি? স্পর্শক মানে হচ্ছে যেই সরলরেখাটা কোনো একটা শেপকে টাচ করে যায়। মনে করো একটা বৃত্তকে মনে করে এমন একটা বিন্দুতে টাচ করে যদি কোনো একটা কিছু চলে যায় সেটাকে আমি কি বলবো? বৃত্তের জন্য একটা স্পর্শক বলবো, তাই তো? আচ্ছা, এখন শীর্ষবিন্দুতে স্পর্শক হইতে হলে কি হইতে হবে? শীর্ষবিন্দুতে পরাবৃত্তটাকে টাচ করে যাইতে হবে। তাহলে এই যে তোমার শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দুতে দেখো তো এই পরাবৃত্তকে কোন সরলরেখাটা টাচ করে গেছে? শীর্ষবিন্দুতে এই পরাবৃত্তকে কোন সরলরেখাটা টাচ করে গেছে? এই পরাবৃত্তকে শীর্ষবিন্দুতে y অক্ষ টাচ করে গেছে। তাহলে y অক্ষ হবে কি? শীর্ষবিন্দুতে স্পর্শক। ঠিক আছে, তার x অক্ষ হবে কি? অক্ষরেখা। আচ্ছা, x অক্ষের সমীকরণ কি তোমাদের মনে আছে? x অক্ষের সমীকরণ কি? Y equal 0. এক্স্যাক্টলি, x অক্ষের সমীকরণ হয় y is equal to 0, আর y অক্ষের সমীকরণ কি হয়? x is equal to 0। X equal 0. সবাই জানো এটা আমাদের সরলরেখা চ্যাপ্টারের কনসেপ্ট থেকে। তাহলে তোমাকে যদি বলা হয় অক্ষরেখার সমীকরণ কত হবে, তুমি বলবা y is equal to 0। তোমাকে যদি বলা হয় শীর্ষবিন্দু দিয়ে স্পর্শকের সমীকরণ কত হয়, তুমি বলবা x is equal to 0। ওকে, তাহলে এই ছিল কিছু ইনফরমেশন যেগুলো আমি বলে ফেললাম এখন। আচ্ছা, এবার আসো আমরা একটা ছক করে জিনিসগুলো সম্পর্কে জানি। একটা ছক দিয়ে দিব, এই ছকের মধ্যে সবগুলো ইনফরমেশন জানা দেওয়া থাকবে। পরীক্ষায় তোমার ওই ইনফরমেশন গুলো আমাদের যে কোনো অল্প কয়েকটা ইনফরমেশন তোমাকে বের করতে বলা হবে সাধারণত। ঠিক আছে, তো তুমি আমি কয়েকটা প্রবলেম সলভ করবো এরপর পরই। আগে চলো আমি তোমাদের y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x এটার জন্য ছকটা দেখাই। y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x চিত্র হবে এই আকৃতির। চিত্র তোমরা দেখছোই মাত্র। ঠিক আছে, এই জায়গাটা নিয়ামক রেখা থাকে, চিত্র নিশ্চয়ই তোমরা দেখছো। প্রথম ইনফরমেশন কি কি প্রশ্ন করা হইতে পারে? একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া থাকবে তোমাদের পরীক্ষায়।
সমীকরণ দিয়ে বলবে এই সমীকরণের কি বের করো, এই সমীকরণের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করো। মাত্রই আমরা চিত্র থেকে দেখলাম শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হয়, মাত্রই কিন্তু আমরা দেখলাম। বলে ফেলো তো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে? 0,0 বিন্দু না? দেখো তো, এই দেখো শীর্ষবিন্দুটা কি মূল বিন্দুতে ছিল না, y স্কয়ার ইকুয়াল টু 4x এর জন্য শীর্ষবিন্দুটা ছিল মূল বিন্দুতে, তার মানে মূল বিন্দুর স্থানাঙ্ক কি 0,0। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে, x ইকুয়াল টু ভুজ ইকুয়াল টু 0, কোটি ইকুয়াল টু 0। আচ্ছা, এই ইনফরমেশনটা তোমাদের বের করতে বলা হবে। চলো সেকেন্ড ইনফরমেশনটা দেখি, উপকেন্দ্রের স্থানাঙ্ক। দেখো তোমরা একটু বলো তো, y স্কয়ার ইকুয়াল টু 4x এটা যদি আমার চিত্র হয়, তাহলে সেকেন্ড ইনফরমেশন বলো উপকেন্দ্রের স্থানাঙ্ক, সেটা আমি কিভাবে বের করব? উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে ভুজ হবে a, কোটি হবে 0। ভুজ হবে a, কোটি হবে 0। থার্ড ইনফরমেশন, নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ বলো তো, নিয়ামক রেখার সমীকরণ কি হবে? x equals to minus a. x ইকুয়াল টু মাইনাস। আবার উপরে যাও, এই যে দেখো তো, এইটাই তোমার নিয়ামক রেখা ছিল না? এই রেখাটা তোমার নিয়ামক রেখা ছিল না? এটা কি মূল বিন্দু থেকে x পরিমাণ বামে সরছে না, মানে মাইনাস এতে গেছে, তাহলে x ইকুয়াল টু মাইনাস a কি হবে তোমার নিয়ামক রেখা সমীকরণ। তাই লিখে দিচ্ছি, এগুলো তুমি একটু নোট করে ফেলো। এই কয়টা ইনফরমেশন লিখে দিচ্ছি, এই কয়টা ইনফরমেশন তোমার পরীক্ষায় জানতে চাও, একটা পরাবৃত্ত দিয়ে বলবে এইগুলো তুমি বের করো, ঠিক আছে? এবার আসো অক্ষরেখা সমীকরণ। বলতে পারে অক্ষরেখা সমীকরণটা কত বলো তো, এটা বলতে পারে তোমাকে অক্ষরেখা সমীকরণ। তাহলে তোমরা বলো তো অক্ষরেখা সমীকরণ কি হবে? y স্কয়ার ইকুয়াল টু 4ax এর জন্য অক্ষরেখা কে হয়? x অক্ষ, রাইট? x অক্ষটা হয়। তাহলে অক্ষরেখা সমীকরণ কত হবে? অক্ষরেখা সমীকরণ হবে y ইকুয়াল টু 0। আমরা কেন জানি x অক্ষের মধ্যে সকল বিন্দুর কোটি কি হয়? সকল বিন্দুর কোটি হয় 0, ঠিক না? x অক্ষের মধ্যে কোটি তো 0 থাকে, কোনো হাইট নাই তো, তার উচ্চতা নাই, এজন্য y ইকুয়াল টু 0 হবে তার সমীকরণ। আচ্ছা, এবার আসো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জানি কত বলছিলাম? 4a, 4 এর মডুলাস, 4 এর মডুলাস। ওকে, তারপর আসো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। দেখি তো বুদ্ধি করে বলো তো, এটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? আবার চিত্রে যাও তো, এইটা হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্ব, y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা, x ইকুয়াল টু a হবে। দেখো তো সে a, 0 বিন্দুতে পাস করছে, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু a হবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ঠিক আছে? আর একটা মাত্র ইনফরমেশন বাকি আছে, সেটা কি? সেটা হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ। শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ। শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ কে ছিল? y স্কয়ার ইকুয়াল টু 4x। এই চিত্রের জন্য শীর্ষবিন্দুতে স্পর্শক কে ছিল বলো তো? x equals to 0. x ইকুয়াল টু 0। ভেরি গুড। তাহলে শীর্ষবিন্দুতে ছিল x ইকুয়াল টু 0। এইটা হচ্ছে মানে y অক্ষ ছিল, y অক্ষ সমীকরণ কি x ইকুয়াল টু 0। এই কয়টা ইনফরমেশন তো তোমার এই যে আদর্শ একটা পরাবৃত্ত দিবে, এই কয়টা ইনফরমেশন যদি তোমার মাথা থাকে, জাস্ট ফর্মুলাটা যদি মাথা থাকে, এই 7টা ফর্মুলা যদি একটু মাথায় রাখতে পারো, এই চ্যাপ্টার তোমার জন্য ইজি হয়ে গেছে মনে করো। আমি একটু পরে প্রবলেম, একটা প্রবলেম বা দুইটা প্রবলেম দেখাবো, দেখলে তুমি বুঝবা যে আমরা জাস্ট এটার সাথে কম্পেয়ার করবো, আর কিছুই করবো না। এটার সাথে কম্পেয়ার করে করে আমাদের অ্যান্সার গুলো বের করে ফেলবো। ওকে, এর সাথে কম্পেয়ার করে করে আমাদের প্রশ্নের অ্যান্সার গুলো বের করে ফেলবো, সবগুলো ইনফরমেশন বের করে ফেলতে পারবো এর সাথে কম্পেয়ার করলে। আচ্ছা, তোমাকে বলছিলাম কি পরাবৃত্তের আদর্শ সমীকরণ দুই ধরনের হয়, এটা হচ্ছে একটা। এবার চলো আরেকটা আদর্শ সমীকরণ দেখি, যেটা হলো এক্স স্কোয়ার দিয়ে। এক্স স্কোয়ার দিয়েও হতে পারে, ঠিক আছে? সেটার জন্য ডিটেলস দেখাবো না, এক্স স্কোয়ারটা গ্রাফটা দেখাই আগে। আরেকটা সমীকরণ কি হতে পারে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। এক্স এর রাশিটা দ্বিঘাত থাকতে পারে, ওয়াই এর রাশিটা একঘাত থাকতে পারে, এমনও থাকা পসিবল। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। এটার জন্য গ্রাফটা কেমন হয় বলতে পারবা? এর জন্য গ্রাফটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনও থাকবে, এক্স এর সাথে যেহেতু স্কোয়ার আছে, তাহলে সে এক্স অক্ষের ধনাত্মক দিকেও থাকবে, এক্স অক্ষের ঋণাত্মক দিকেও থাকবে। এই আকৃতির পেয়ালার মতো শেপটা হবে, বাট শেপটা কেমন হবে? এখন ডানেও থাকবে, এক্স অক্ষের বামেও থাকবে। আগের বার কি হয়েছিল? আগের বার ওয়াই অক্ষের উপরেও ছিল, ওয়াই অক্ষের নিচেও ছিল, কারণ ওটা ছিল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এর জন্য সমীকরণ। এটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। এইটা সমীকরণ, এক্স অক্ষের ডানেও থাকবে, এক্স অক্ষের বামেও থাকবে। ওকে, এইটার জন্য অনুরূপ ভাবে ইনফরমেশন গুলো তুমি বের করতে পারবা। আচ্ছা বলো তো,
এইটার জন্য নিয়ামক রেখাটা কোন দিকে হবে বলতো? এইটার জন্য নিয়ামক রেখাটা কোন দিকে হবে? যে এক্স অক্ষের সমান্তরালের নিচের দিকে। এক্স্যাক্টলি। মনে করো এমন একটা জায়গায় আমি বললাম তার ফোকাস, তাহলে ফোকাসটার স্থানাঙ্ক কত হবে? 0,a হবে, তাই না? কারণ ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দু ভূত্ব 0, তাহলে 0,a হবে তার ফোকাস। তাহলে হাইট হচ্ছে এখান থেকে ওয়াই অক্ষ বরাবর এ পরিমাণ যদি উপরে উঠলে যদি আমি ফোকাস পাই, তাহলে শীর্ষবিন্দু থেকে এ পরিমাণ নিচে যদি যাই তাহলে আমি কি পাবো? নিয়ামক রেখা পাবো। এই হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা, এটা হচ্ছে আমার। এবার হচ্ছে নিয়ামক রেখাটা হবে এই আকৃতি, ঠিক আছে? এটা হবে আমার নিয়ামক রেখা, এটা হবে আমার নিয়ামক রেখা। আগের মতো এটা হবে আমার উপকেন্দ্রিক লম্ব, সকল কিছু চলে আসবে। আর এবার বলতো অক্ষরেখাটা কি হবে? এবার এই ওয়াই অক্ষটা কি হবে? আমার অক্ষরেখা হবে। ওয়াই অক্ষটা হবে আমার অক্ষরেখা হবে। তাহলে এবার তোমরা এখন আমাকে একটু হেল্প করো, বলো প্রথম ইনফরমেশন শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো তো? 0,0। দেখো শীর্ষবিন্দু কিন্তু আগের মতোই 0,0 বিন্দুতেই আছে। দেখো এইটাই হচ্ছে শীর্ষবিন্দু। 2 নম্বর বলো উপকেন্দ্র বা ফোকাস। 0,-a। ফোকাস উপরের দিকে উঠছে না, 0,a ফোকাস হচ্ছে 0,0,a ফোকাস। আচ্ছা এইবার বলো, এইবার তুমি বলো নিয়ামক রেখার সমীকরণ কত হবে বলো? y সমান -a। y is equal to -a, ভেরি গুড। নিয়ামক রেখার সমীকরণ y is equal to -a, ভেরি গুড। 4 নম্বরে আগের মতো বলো অক্ষরেখা সমীকরণ। অক্ষরেখা সমীকরণ কি হবে? অক্ষরেখাটা কোনটা? এক্স্যাক্টলি, অক্ষরেখা হচ্ছে y অক্ষ, এই y অক্ষটাই হচ্ছে অক্ষরেখা, ঠিক না? ভেরি গুড। তাহলে x is equal to 0। অক্ষরেখা হচ্ছে কোনটা? যেটা হচ্ছে পরাবৃত্তের একদম মাঝখান দিয়ে চলে যায়, দুইটা ভাগে ভাগ করে এবং ফোকাস দিয়ে চলে যায়, উপকেন্দ্র দিয়ে চলে যায়। দেখো y অক্ষটাই হচ্ছে সেই বৈশিষ্ট্য ধারণ করে। অক্ষরেখা হবে y অক্ষ সমীকরণ, মানে x is equal to 0। আচ্ছা এবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো আগের মতোই হবে 4a, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আগের মতোই হবে 4a, ঠিক আছে? তারপর আর কি আছে? হ্যাঁ, এরপর হচ্ছে আর কি আছে? শীর্ষবিন্দুতে স্পর্শক, শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে? দেখো তো কোন রেখাটা একদম স্পর্শ করে গেছে শীর্ষবিন্দুতে? শীর্ষবিন্দু টাচ করে গেছে কোন সরলরেখাটা? এক্স অক্ষ, মানে y is equal to 0 হবে, y is equal to 0 হবে। ওকে, আচ্ছা তাহলে এই ছিল আমাদের মোটামুটি ইনফরমেশন গুলো। তাহলে আমরা আদর্শ কেস গুলা দেখে ফেললাম। তোমরা আমার একটু অনেস্টলি বলো তোমরা আসলে এটা বুঝতে পারছো কিনা। যদি তোমরা আসলে এটা বুঝে থাকো, না বুঝলে আমি আরো 2 বার বুঝাতে রাজি আছি, কিন্তু যদি এটা বুঝে থাকো এই চ্যাপ্টারের অর্ধেক কাজ শেষ। এই চ্যাপ্টারে 2 ধরনের প্রবলেমই আছে, একটা হচ্ছে তোমাকে পরাবৃত্তের সমীকরণ দিয়ে বলবে ইনফরমেশন গুলো বলো, আর একটা হচ্ছে তোমাকে পরাবৃত্তের ইনফরমেশন দিয়ে বলবে পরাবৃত্তের সমীকরণ বের করো, ঠিক আছে? সো আমরা পরাবৃত্তের সমীকরণটা যদি y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x আকৃতির হয় এবং x স্কয়ার অথবা x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay এই দুই আকৃতির হয়, তাদের জন্য ইনফরমেশন গুলো কিভাবে বের করতে হয় সেগুলো এই ফর্মুলা দিয়ে আমরা দেখলাম। এই পর্যন্ত তোমরা একদম জিওমেট্রি সব বুঝতে পারছো কিনা কি সেটা বলো, একদম অনেস্টলি বলো। জি ভাইয়া। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, নুজহাত, ফাইজা তুমি বুঝতে পারছো? তানভীর? ওকে, আচ্ছা তার মানে সবাই বুঝতে পারছো, ভেরি গুড। সো চলো, আমার হচ্ছে প্রবলেম সলভ করতে বেশি ভালো লাগে থিওরির চেয়ে, বাট থিওরি না পড়াইলে আলটিমেটলি অনেক বেশি সমস্যা হয়ে যায় এমসিকিউ সলভ করতে বা অ্যাডমিশনের প্রবলেমগুলো সলভ করতে সমস্যা হয়ে যায়। এই জন্য থিওরির বেসিকটা দেওয়া ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে বেসিকটুকু দিচ্ছি এই বেসিক দিয়ে মোটামুটি হয়ে যাবে, পরাবৃত্তের বেসিক হয়ে গেছে, ঠিক আছে? এখন চলো প্রবলেম সলভ করি, প্রিভিয়াস ইয়ার বোর্ডে আসা প্রবলেমগুলো সলভ করি। তো ধরো প্রথমে একটা প্রবলেম চুজ করলাম। দেখো একটা প্রবলেম আমি দেখাই দিই, তুই সবগুলো তোমরা নিজেরাই এখান থেকে পারবা বাকিগুলো, ঠিক আছে? y স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু x প্লাস 3 বলছে। এই পরাবৃত্তের জন্য কিছু জিনিস বের করতে বলছে। এটা হচ্ছে ঢাকা বোর্ডে আসছিল। এখান থেকে শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, হ্যাঁ, তারপর নিয়ামকের সমীকরণ, এই কয়েকটা ইনফরমেশন বের করতে বলছে। নিয়ামকের সমীকরণ আমি তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে এই পাঠটুকু খেয়াল করবা, একটা অঙ্ক বুঝাই দিও সবগুলো অঙ্ক করতে পারবে এই টাইপের,
ঠিক আছে? তোমাদের কাজটা কি হবে? তোমাদের কাজ হবে তোমরা আদর্শ ইকুয়েশনের সাথে জাস্ট কম্পেয়ার করবে, আর কিছুই না। আমি দেখাচ্ছি। শীর্ষবিন্দু বের করতে বলছে তো, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। আমরা কি জানি y স্কয়ার ইজ ইকুয়াল টু যদি 4ax হইতো, এইটা যদি y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax হইতো, তাহলে আগে তুমি বলো তার শীর্ষবিন্দু তুমি কি কি বসাইতা। আমি একটু কপি করে নিয়ে আসতেছি, দেখো। দাঁড়ো, আমি আবার এখানে লিখি। y স্কয়ার ইজ ইকুয়াল টু যদি 4ax হইতো, তাহলে তোমার শীর্ষবিন্দু কি হইতো? 0,0 বিন্দু হইতো, রাইট? ভুজ হইতো 0, কোটি হইতো 0, এটাই হইতো না? আচ্ছা, এবার বলো y স্কয়ার ইজ ইকুয়াল টু যদি 4ax হইতো, তাহলে উপকেন্দ্র কত হইতো? উপকেন্দ্র ভুজ হইতো x ইজ ইকুয়াল টু a, কোটি ইজ ইকুয়াল টু হইতো y ইজ ইকুয়াল টু 0, এটা হইতো। আচ্ছা, তারপরে আবার কি বের করতে বলছে? উপকেন্দ্রিক লম্ব বের করতে বলছে। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ওইটা কি হইতো? 4 এর মডুলাস হইতো। আচ্ছা, নিয়ামকের সমীকরণটা কি হইতো জানি? নিয়ামকের সমীকরণ কি হইতো বলতো? y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x এর জন্য নিয়ামক রেখার সমীকরণ কি জানি হয়? x ইজ ইকুয়াল টু মাইনাস a। এক্স্যাক্টলি, ভেরি গুড। এইবার আমাদের আলোচনায় আসো। আমাদের সমীকরণটা কি? y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x দিছে, দেন এটা 2 ইনটু x প্লাস 3, আমরা এটাকে 4x আকৃতির নিয়ে আসবো। সো y স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু x প্লাস 3 কে কি আমরা লিখতে পারি 4 ইনটু হাফ ইনটু x প্লাস 3? দেখো তো আমি কি কোথাও ভুল লিখলাম? 4 ইনটু হাফ লিখলাম, দেখো তো 2 আর 4 তো কাটাকাটি চলে যাবে, তাহলে তো 2ই থাকবে। মানে ওরা আমাদেরকে দিছিল 2 ইনটু x প্লাস 3, ওইটাকে আমি একটু ঘুরায় লিখলাম, 4 ইনটু হাফ ইনটু x প্লাস 3। আচ্ছা, x এর রাশি আর 4 এর মাঝে যে জিনিসটা থাকে সেই জিনিসটাকে জানি কি বলা হয়? সেই জিনিসটা হচ্ছে তোমার a। তাহলে আমার গিভেন ইকুয়েশনের জন্য এর পরিচয় কত হবে? a ইজ ইকুয়াল টু হবে হাফ। a ইজ ইকুয়াল টু কত হবে? a ইজ ইকুয়াল টু হবে হাফ। এইবার আসো অ্যানসার গুলো বের করি। এইবার চলো একে একে সবগুলো অ্যানসার বের করি। প্রথম কথা, শীর্ষবিন্দু বের করব। আদর্শ ইকুয়েশন যদি y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x থাকতো, তাহলে আমার শীর্ষবিন্দু হইতো x ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, y স্কয়ার ছিল আমার আদর্শ ইকুয়েশন, আমার এই ইকুয়েশনের মধ্যে কি y স্কয়ারের জায়গায় কি y স্কয়ারই আছে না? তাহলে কি হবে আমার? আমার শীর্ষবিন্দুটা কি হবে দেখো, আমার শীর্ষবিন্দু হবে আমার y স্কয়ারের জায়গায় y স্কয়ারই আছে, মানে আদর্শের সাথে মিলছে। তাহলে আদর্শতে যদি y এর জায়গায় কোটি হইতো 0, তাহলে আমার এখানেও কোটি হবে 0। কিন্তু আদর্শতে x ইজ ইকুয়াল টু 0 থাকতো, কিন্তু আমার তো 4ax এর x এর জায়গায় x নাই। x এর জায়গায় কত আছে আমার বলো তো? আমার আছে x এর জায়গায় x প্লাস 3। তাহলে আমার হবে x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? x ইজ ইকুয়াল টু মাইনাস 3 আর y ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স তোমার শীর্ষবিন্দু হচ্ছে -3,0। তুমি যদি আদর্শের সাথে কম্পেয়ার করবা, আদর্শর যে জায়গায় x ছিল তোমার সে জায়গায় কত আছে? আচ্ছা, এবার আসো 2 নম্বর প্রশ্নের অ্যানসার। আমাকে বলা হয়েছিল উপকেন্দ্র বের করতে। আচ্ছা, আদর্শ ইকুয়েশনে উপকেন্দ্রের স্থানাঙ্ক হয় x ইজ ইকুয়াল টু a, কিন্তু তোমার তো আদর্শর মতো x এর জায়গায় x নাই। তোমার x এর জায়গায় কত আছে? তোমার x এর জায়গায় আছে x প্লাস 3। তাহলে ওদের যদি x ইজ ইকুয়াল টু a এবং y ইজ ইকুয়াল টু 0 হয় উপকেন্দ্রের স্থানাঙ্ক, তোমার হবে x এর জায়গায় যেহেতু x প্লাস 3 আছে, তাহলে x প্লাস 3 ইজ ইকুয়াল টু a হবে। আর a এর মান কত দেওয়া আছে? a এর মান হচ্ছে হাফ। তাহলে x প্লাস 3 ইজ ইকুয়াল টু হাফ এবং y ভাইয়ার কথা কি শোনা যাচ্ছে?
হ্যালো, কথা ক্লিয়ার এবার? জি ভাইয়া, এবার শোনা যাচ্ছে। আচ্ছা, ওই ইয়া হয়ে গেছিল, ওয়াইফাই ডিস্টার্ব করতে, যাই হোক। আমি স্ক্রিনশট দিচ্ছি তখন। কোন পর্যন্ত শুনতে পারছো একটু বললো। স্ক্রিন শেয়ার হয়েছে? জি। আচ্ছা, একটু বলো তো কোন পর্যন্ত শুনতে পারছো? ভাইয়া ওই উপকেন্দ্র থেকে বলেন। আচ্ছা, ওকে ওকে ওকে। দেখো, আমরা ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4x আকৃতির হইতো, তাহলে তার উপকেন্দ্র কত হইতো? উপকেন্দ্রের ভুজ হইতো a, কোণটি হইতো 0, মানে a, 0 হইতো। ঠিক আছে, এখন আমার x এর জায়গায় কত আছে? আমার তো x এর জায়গায় x নাই, আদর্শটার মধ্যে x ছিল, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x। আমার ইকুয়েশনটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইনটু হাফ ইনটু x প্লাস 3। x এর পরিবর্তে কত আছে? x এর যে স্থানটা, সেই স্থানে কত আছে? এখানে x প্লাস 3 আছে। আদর্শটার মধ্যে যদি x ইজ ইকুয়াল টু a হয়, তাহলে আমারটার মধ্যে কি হবে? x প্লাস 3 ইজ ইকুয়াল টু a হবে। a এর মান হচ্ছে হাফ, তাহলে x প্লাস 3 ইজ ইকুয়াল টু হাফ হবে। আর আদর্শর y এর মতো আমার এখানে y স্কয়ার আছে, আদর্শটার মধ্যে y স্কয়ার আছে, আমার এখানে y স্কয়ার আছে। সুতরাং ওইটার মধ্যে যদি y ইজ ইকুয়াল টু 0 হয়, আমারটার মধ্যে y ইজ ইকুয়াল টু 0 হবে। সুতরাং আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে x প্লাস 3 ইজ ইকুয়াল টু হাফ এবং y ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স ক্যালকুলেট করলে পারবা তুমি, 3 টা ওই পাশে নিয়ে গেলে হাফ মাইনাস 3, দ্যাট মিন্স x ইজ ইকুয়াল টু -5/2 এবং y ইজ ইকুয়াল টু 0। -5/2, 0 হবে তোমার উপকেন্দ্রের স্থানাঙ্ক। এইবার আসো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য x এর সাথে যে জিনিসটা থাকে, সেই জিনিসটাকে কি বলা হয়? উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য বলা হয়। এখানে x এর জায়গায় কত আছে? x প্লাস 3 আছে, x প্লাস 3 এর সাথে যেটা আছে, এই পুরোটাকে বলা হবে তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, মানে 4 ইনটু হাফ হবে তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, মানে 2। লাস্ট প্রশ্ন করা হয়েছিল নিয়ামক রেখার সমীকরণ। আদর্শ y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, এটা হচ্ছে আদর্শ পরাবৃত্তের ইকুয়েশন। এইটার জন্য নিয়ামক রেখার সমীকরণ কত হয়? x ইজ ইকুয়াল টু -a। কিন্তু আমার তো x এর জায়গায় কত আছে? x মাইনাস x প্লাস 3 আছে। আমার জন্য হবে x প্লাস 3 ইজ ইকুয়াল টু -a, মানে হচ্ছে x প্লাস 3 ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। দ্যাট মিন্স x ইজ ইকুয়াল টু মাইনাস হাফ মাইনাস 3, মানে হচ্ছে x ইজ ইকুয়াল টু -7/2। তাহলে এটা হচ্ছে আমার নিয়ামক রেখার সমীকরণ। সো এখন পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা যে আদর্শ ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে কিভাবে একটা পরাবৃত্তের ইনফরমেশন গুলো বের করে আনতে হয়? যেমনটা আমি এখানে করলাম, উপকেন্দ্র, শীর্ষবিন্দু, হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এগুলো বের করলাম। তোমরা কি বুঝতে পারছো কিনা বলো তো এই প্রবলেমটা? একটা প্রবলেম বুঝছো কিনা? আমি আরেকটা প্রবলেম দেখাবো, এটা বুঝতে পারছো কিনা আগে বলো। জি ভাইয়া। সবাই? আচ্ছা, এখন তাহলে চলো আরেকটা প্রবলেম দেখি। আরেকটা প্রবলেম যদি আমরা দেখি তাহলে মোটামুটি জি ভাইয়া। চলো বুয়েটে আসা একটা প্রবলেম দেখি। সো বুয়েটে আসা একটা প্রবলেম দেখি। আজকের দিন আমাদের কাজ থাকবে শুধুমাত্র এই যে পরাবৃত্তের ইকুয়েশন থেকে তার ইনফরমেশন বের করা, এই প্রবলেম। বুয়েটে আসা একটা প্রবলেম দেখো, y ইকুয়াল টু 8x প্লাস 5। বলতে কি এই পরাবৃত্তের জন্য ওই যে আগের মতো সেম চারটা ইনফরমেশন বের করতে বলছে, বুঝছো? তোমাকে কি করতে হবে? এটাকে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x আকৃতির সাথে কম্পেয়ার নিতে হবে। তাহলে কি করবো? y স্কয়ার ইজ ইকুয়াল টু 8 কমন নেই, চলো এখানে 8 কমন। 8 কমন নিলে কি থাকবে বলো তো? x প্লাস 5/8। কমন নেওয়া মানে কি? ওই জিনিসটা দিয়ে ভাগ দেওয়া। তাহলে তুমি যদি 8 কমন নিয়ে নাও, তাহলে 8x এর মধ্যে আর 8 নাই, শুধু x। আর 5 এর মধ্যে কত আছে? 5/8 কমন নিলে পড়ে থাকতেছে x প্লাস 5/8। শুরুতে তোমাদের কাজ থাকবে কি? শুরুতে হ্যালো, হ্যালো, শুনতেছো? জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি ভাইয়া বলেন। আচ্ছা, বারবার আমি বুঝলাম না, আমি জাস্ট আমার ডাটা দিয়ে কানেক্ট করলাম, স্টিল ডিস্টার্ব করতেছে। আচ্ছা হ্যাঁ, তোমরা একটু রেসপন্স করো, ঠিক আছে? আমি বুঝতে পারি যে তোমরা আসো আমার সাথে। আচ্ছা, ওই যেটা বলতেছিলাম, এই প্রবলেমটা হলো y স্কয়ার ইজ ইকুয়াল টু 8x প্লাস 5। হ্যাঁ, তো আমাদের কাজ হচ্ছে কি, এটাকে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x এটার সাথে কম্পেয়ার করা। আগে এই আকৃতি নিতে হবে। এই আকৃতি নেওয়ার জন্য তোমাদের প্রথম কাজ থাকবে x এর সাথে তুমি কিছুই রাখবা না। x এর সহগ হচ্ছে তুমি 1 বানাবে। x এর সাথে যে জিনিসটা থাকবে সেটাকে কমন দিয়ে দিবা, যদি কোনো কিছু প্লাস আকারে থাকে। তো আমরা 8 কে কমন দিয়ে দিলাম।
এটিকে কমন নিয়ে গেলে এটা কি হয়ে গেল 8 ইন্টু এক্স প্লাস 5/8। তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল কত হচ্ছে 8 কে তুমি কি লিখতে পারো চাইলে 8 কে চাইলে তুমি লিখতে পারো 4 ইন্টু 2 লিখতে পারো 4 ইন্টু 2 ইন্টু এক্স প্লাস 5/8। এখন নিশ্চয়ই তুমি সবগুলো ইনফরমেশন বের করতে পারবা। এখন আমাকে প্রথমত বলো a এর মান কত হবে? a ইজ ইকুয়াল টু হোয়াট? a ইজ ইকুয়াল টু হোয়াট? 2 এর মান 2 হবে। এক্স্যাক্টলি, দেখো a ইজ ভেরি গুড, a ইজ ইকুয়াল টু 2। a ইজ ইকুয়াল টু 2 যদি আমি জানি, তাহলে এখন চলো আমরা শীর্ষবিন্দুর স্থান বের করি। প্রথমে শীর্ষবিন্দু বের করব। আমরা জানি আদর্শটার মধ্যে শীর্ষ হয় x ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 0, বাট আমার এখানে x এর জায়গায় কত আছে বলো তো? x plus 5/8 x plus 5/8 x plus 5/8 is equal to হবে 0 হবে। কম্পেয়ার করলে x plus 5/8 is equal to 0 হবে। দ্যাট মিন্স x is equal to হবে minus 5/8 আর y is equal to কত? y এর জায়গায় তো y আছে, তো y is equal to 0 হবে। শেষ। শীর্ষবিন্দু বের করে ফেললাম। সিমিলার ওয়েতে তোমরা বের করতে পারবা না? তোমরা উপকেন্দ্রটা বলে ফেলো তো আমাকে কত হবে? উপকেন্দ্র কত হবে? a0 x plus 5/8 সমান a, এর ভ্যালু বসাবো, এরপরে x সমান x plus 11/8 5/8 is equal to হচ্ছে a এর ভ্যালু কত? 2। তাহলে x plus 5/8 is equal to 2 আর y is equal to কত? 0। তার মানে x is equal to 2 minus 5/8। তাহলে এটা বিয়োগ করলে যা আসে আর কি, তাই হচ্ছে তোমার উপকেন্দ্রের, এটা হচ্ছে উপকেন্দ্রের ভুজ, এটা হচ্ছে উপকেন্দ্রের কোটি। শেষ। উপকেন্দ্র বের হয়ে গেল। উপকেন্দ্রিক লম্বটা কত হবে বলো তো? ফোর এ হয় আমার উপকেন্দ্রিক লম্ব 8। এই যে x এর 4 into রাশির সাথে যে সমান 8 জিনিসটা গুণ আকারে থাকে সেটা হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্ব, মানে হচ্ছে 8। এইটা হবে তোমার অ্যানসার। সিমিলার ওয়েতে তোমরা নিয়ামক রেখার সমীকরণ বলো তো কত হবে? x = -a হয়, এখানে x এর জায়গায় কত আছে? 5/8। তাহলে x + 5/8 = কত হবে? -a মানে হচ্ছে -2। তাহলে x হচ্ছে -2 - 5/8। দেখো তো এই জিনিসটা বইতে আসছে, মানে তুমি কি পারতেছো না? সবগুলো তুমি ইজিলি পারতেছো। জাস্ট আমরা কি করব, আমাদের অঙ্কগুলো করার টেকনিকটা বুঝতে পারছো? আমাদের অঙ্কগুলো করার টেকনিকটা হচ্ছে আমরা আদর্শ পরাবৃত্তের ইকুয়েশনের সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করে ওইটার x এর জায়গায় ওইটার x যদি 0 হয়, তাহলে আমি দেখব আমার x এর মান কত আছে, ওইটার x এর বরাবর আমার x এর মান কত আছে। যদি আমার ওর যেখানে x আছে আমারও যদি সেখানে x থাকে, তাহলে ওর যদি x 0 হয় আমারও x 0 হবে। কিন্তু ওর x এর জায়গায় যদি আমার x + 5/8 থাকে, তাহলে ওর যেখানে x 0 হবে আমার সেখানে x + 5/8 = 0 হবে। এই হচ্ছে কি কিছু জায়গায় চেঞ্জ আসবে, এই চেঞ্জগুলো তোমরা ধরতে পারলে আর কোনো সমস্যা নেই। আবার তোমাকে আরেকটা ইকুয়েশন দেই, দেখো হিন্ট দিয়ে যাচ্ছে দুইটা, জাস্ট 3 মিনিট সময় নিব। তাহলে তোমরা নিচ থেকে বাসায় কিছু অঙ্ক প্র্যাকটিস করতে পারবা, আইডিয়া হয়ে গেলে। y - 1 হোল স্কয়ার = 4 × x - 2। আচ্ছা বলো তো, এটাও বোর্ড পরীক্ষা আসা, দিনাজপুর বোর্ডে। আচ্ছা বলো তো এটার জন্য শীর্ষবিন্দু কত হবে? শীর্ষ তো হয় y = 0 x = 0, তাই না? y = 0 x = 0 হয়। এটার y এর জায়গায় কত আছে? 2 1 y - 1 = 0 হবে, x + 2 = 0 হবে। ভেরি গুড। এই যে বলছো 2 1 তারটা কারেক্ট। তাহলে y = 1 আর x = 2। তাহলে আমাদের শীর্ষবিন্দুর স্থান কবে? ভুজ কমা কোটি, মানে হচ্ছে 2, 1 হবে আমাদের অ্যানসার। ওকে। আচ্ছা বলো তো এটার জন্য উপকেন্দ্র কত হবে? বলো দেখি পারবা? 3 1 আচ্ছা আগে আমাকে বলো তো এটার জন্য a কত? a হচ্ছে 1 এর মান 1। ভেরি গুড। a = হচ্ছে 1। তার মানে আমার উপকেন্দ্র হবে হওয়ার কথা হচ্ছে x = a, y = 0। এটাই তো হওয়ার কথা। x এর জায়গায় আছে হচ্ছে x - 2। তাহলে x - 2 = হচ্ছে a এর মান হচ্ছে 1 আর y এর জায়গায় আছে হচ্ছে y - 1। তাহলে y - 1 = হবে 0। তার মানে x হচ্ছে 3, y হচ্ছে 1। শেষ। উপকেন্দ্রের স্থান কত? 3, আমার মনে হয় তোমরা বুঝে ফেলছো কিভাবে প্রবলেমগুলো করতে হবে, সেটা সম্পর্কে তোমাদের ভালো একটা আইডিয়া হয়ে গেছে। এখন তোমাদের একটা চোরাবালির সন্ধান দিতেছি। দেখো একটা প্রবলেম নিচ্ছি বোর্ডে, ওই প্রবলেমটা তোমরা একটা সিম্পল একটা ভুল করতে পারো, নাও করতে পারো। দেখো x² = 4 × 1 - y। এইটার জন্য তোমরা আশা করি বের করতে পারবে, ঠিক আছে? কিন্তু সমস্যাটা হবে তোমরা, আচ্ছা বলো তো এইটার জন্য a এর মান কত হবে বলো তো? এটার জন্য a এর মান কত? a = -1 আরে ভেরি গুড, তুমি -1 কেমন পারলে এটা? আমি ভাবছি তুমি 1 বলবে। তোমরা কি কেউ বুঝতে পারতেছো যে এখানে আসলে একটু ঝামেলা আছে একটা? আমাদের ফর্মুলা y - 1 অ্যাপ্লাই করার আনতে ক্ষেত্রে হবে। আমাদের হচ্ছে একঘাতি যে রাশিটা থাকে x বা y যেটা থাকে একঘাতি,
সেই একঘাতি রাশিকে আমাদের প্লাস চিহ্ন বিশুদ্ধ রাখতে হয়, তার আগে কখনো মাইনাস রাখা যাবে না। কিন্তু আমাদের এখানে প্রবলেম যেটা দেওয়া হয়েছে সেখানে মাইনাস দেওয়া ছিল, তা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 1 মাইনাস ওয়াই এর আগে একটা মাইনাস কমন নিতে পারি। মাইনাস কমন নিলে সেটা কি হবে, ওয়াই মাইনাস 1 হয়ে যাবে না, সেটা হয়ে যাবে ওয়াই মাইনাস 1। দ্যাট মিন আমরা লিখতে পারি 4 ইন্টু মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1। দ্যাট মিন তোমার a ইজ ইকুয়াল টু কত আসছে, a ইজ ইকুয়াল টু আসছে -1। a ইজ ইকুয়াল টু যদি -1 হয় তো বাকি ইনফরমেশন তুমি বের করতেই পারবা। এটার জন্য শীর্ষবিন্দু কত হবে, আমরা জানি শীর্ষবিন্দু কত হবে, 0 0 হবে। 0 হলে x ইজ ইকুয়াল টু 0 হবে, y ইজ ইকুয়াল টু 0 হবে, কিন্তু এখানে y এর জায়গায় আছে y মাইনাস 1, y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে। তার মানে x ইজ ইকুয়াল টু 0 আর y ইজ ইকুয়াল টু 1, এইটা হচ্ছে আমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। 0 1 ঠিক আছে, সিমিলারলি উপকেন্দ্র কি হবে, দেখো এটা কিন্তু y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এই আকৃতি না, এটা হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay এই আকৃতি একটা উপবৃত্ত, সরি একটা পরাবৃত্ত। এটার জন্য আমার উপকেন্দ্র হয় 0, a 0, a হয়, মানে হচ্ছে x ইজ ইকুয়াল টু 0 হয়, y ইজ ইকুয়াল টু a হয়। এটা হচ্ছে আমার x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay আকৃতির পরাবৃত্তের জন্য উপকেন্দ্র। তাহলে এখানে x এর জায়গায় কত আছে, x এর জায়গায় x ই আছে, তার মানে x ইজ ইকুয়াল টু 0ই হবে উপকেন্দ্রের স্থানাঙ্ক। y এর জায়গায় কত আছে, y মাইনাস 1 আছে, তার মানে y মাইনাস 1 ইজ ইকুয়াল টু a এর মান কত, a ইজ ইকুয়াল টু হচ্ছে -1, দ্যাট মিন্স y ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স আমার উপকেন্দ্র আসছে 0,0 বিন্দু। সিমিলার ওয়েতে তুমি সবগুলো ইনফরমেশন কিন্তু বের করতে পারবা। ওকে, তার মানে আজকে আমরা কি শিখলাম একটু রিক্যাপ করি। আজকে আমরা যেটা শিখলাম, প্রথমত আমরা কিছু বেসিক সম্পর্কে আলোচনা করছি, তাদেরকে আমরা কনিক বলছি, কনিক হইতে হলে কি কি লাগবে, ঠিক আছে। তারপরে আমরা কনিক্স এর মধ্যে আমরা পরাবৃত্ত সম্পর্কে, উৎকেন্দ্রিকতা সম্পর্কে জানলাম, প্রত্যেকটা কনিক্সের উৎকেন্দ্রিকতা কত কত হয়। এরপরে পরাবৃত্ত সম্পর্কে আমরা জানলাম পরাবৃত্তের কি কি জিনিস জানা লাগে, উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা, হ্যাঁ, হচ্ছে নিয়ামক রেখা, এরপর ফোকাস, হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, লম্বের দৈর্ঘ্য কত হয় কি হয়, সবগুলো দেখলাম। এরপর আমরা কিছু বোর্ড প্রবলেম করলাম যেখানে আমাদের সমীকরণটা দেওয়া ছিল, যেমন এই প্রবলেমটা দেখো, এইটা হচ্ছে আমার সমীকরণটা গিভেন, সমীকরণ দিয়ে বলতেছে যে তুমি উপকেন্দ্র বের করে দাও, নিয়ামক রেখা বের করে দাও, এটা বের করে দাও। আবার এই প্রবলেমটা দেখো, সমীকরণটা তোমাকে দেওয়া আছে। আবার প্রথমে যে প্রবলেমটা করলাম দেখো, এটা হচ্ছে সমীকরণ, সমীকরণটা কি হচ্ছে, সমীকরণটা আমাদের গিভেন, আমাদের সমীকরণ দিয়ে আমাদেরকে বলবে শীর্ষবিন্দু বের করো, উপকেন্দ্র বের করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো, নিয়ামকের সমীকরণ বের করো। তার মানে একটা পরাবৃত্তের সমীকরণ থেকে কিভাবে তার বাকি ইনফরমেশন গুলো বের করা যায় সেই জিনিস সম্পর্কে আজকে একটু আইডিয়া পাইলাম আমরা, ঠিক আছে। তো নেক্সট ক্লাসগুলোতে আমরা এই আরো ডিফিকাল্ট যে প্রবলেম আছে যেগুলোতে আরো অনেক বেশি এলোমেলো করে দেওয়া থাকে ইকুয়েশনটা, সেখান থেকে কিভাবে ইনফরমেশন বের করে আনতে হয় সেগুলো শিখবো। তারপরে আমরা আরো শিখবো যে ইনফরমেশন থেকে কিভাবে ইকুয়েশন, মানে উল্টাটাও শিখবো, ঠিক আছে। সো আশা করি তোমাদের এই কনিক্স এর চ্যাপ্টারটা তোমাদের কাছে ভালোই লাগবে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাস কবে হবে আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, ঠিক আছে। আমার যেহেতু 20 তারিখে একটা এক্সাম আছে, এক্সামের পরে আমি মোটামুটি একটু ফ্রি হব, 20 তারিখের পরে আবার ফাইনাল পর্যন্ত একটু ফ্রি থাকবো, ঠিক আছে। তো 20 তারিখের আগে আর ক্লাস নাও হইতে পারে, হইতেও পারে, আমি গ্রুপ না দেবো তোমাদের। তোমাদের কারো কি কোনো কিছু বলার আছে? ভাইয়া লাস্ট ম্যাথটাতে হ্যাঁ, দিদি বলো। গ্রাফ, হ্যাঁ লাস্ট ম্যাথে গ্রাফটা আঁকলে কি সেটা ওয়াই অক্ষের ওই ধনাত্মক জায়গা থেকে শুরু হয়ে একদম ঋণাত্মক পার্টেও যাবে না, ওই যে যে পরাবৃত্তটা আমরা আঁকবো, কারণ উপকেন্দ্রিক সমীকরণ 0 0 আসবে। হ্যালো হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া শুনতেছি। হ্যাঁ সরি আমার ভাইয়া, আমার কি হয়েছে আমি বুঝতে না ভাইয়া বলছিলাম যে লাস্ট ম্যাথটার কথা। হ্যাঁ, আমি আমার নেটে ডিস্টার্ব করতেছে। তোমার গ্রাফটা আমি প্রশ্নটাই বুঝতে পারছি। তো আমি হচ্ছে গ্রাফিংটা ডিটেইলস দেখাই নাই, তো আমি তোমাকে একটা হিন্ট দিতেছি, আমি গ্রাফটা ওকে দিচ্ছি। দেখো লাস্ট যে গ্রাফটা, এই গ্রাফটার ক্ষেত্রে একটু চিন্তা করো। এই গ্রাফের ক্ষেত্রে আমাদের শীর্ষবিন্দু কত আসলো, শীর্ষবিন্দু আসলো 0,1, 0,1 আসলো আমাদের শীর্ষবিন্দু। আচ্ছা, এবার এই গ্রাফটার ক্ষেত্রে আমাদের উপকেন্দ্র কত আসলো, উপকেন্দ্র আসলো 0 0 বিন্দু, মানে মূল বিন্দু আসলো উপকেন্দ্র। আচ্ছা, এবার একটু গ্রাফটা আঁকার চেষ্টা করি। এই হচ্ছে এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এই মূল বিন্দুটা তার কি হবে, উপকেন্দ্র হবে। আর তার শীর্ষবিন্দু জানি কোনটা হবে, শীর্ষবিন্দু 0,1 বিন্দু। 0,1 বিন্দু কোনটা, এই যে এই জায়গায় হচ্ছে তার 0,1 বিন্দুটা। তার মানে বেসিক্যালি পরাবৃত্তটা হবে এই আকৃতি। এক্স স্কোয়ারের
এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এই আকৃতি পরাবৃত্তগুলো কেমন হয়? সে হয় মানে পেয়ালা আকৃতিটা হবে কি এক্স অক্ষের ডানে বামে দুই দিকেই থাকবে, হয় সে এরকম দিকে যাবে অথবা সে এইরকম দিকে যাবে। এখন এইটা কেন এরকম দিকে গেল, এগুলা নিয়ে আমি কিছুটা আলোচনা করছিলাম আমার ফাংশনের ক্লাসে। ফাংশনের গ্রাফ নিয়ে একটা ভিডিও আছে, তোমরা চাইলে ওখানে দেখতে পারো কিভাবে এই জিনিসগুলো ট্রান্সলেশন গুলো ঘটে। মানে এক্স এর জায়গায় যখন আমি এক্স, এখানে ওয়াই এর জায়গায় যখন আমি 1 - y বসাইলাম, তার মধ্যে গ্রাফের মধ্যে পরিবর্তনটা কোথায় কোথায় হবে। এগুলা কি উপরে যাবে না নিচে যাবে, গ্রাফটা কি উল্টা হয়ে যাবে না ডানে যাবে না বামে যাবে, গ্রাফের শিফটিং গুলা, গ্রাফটা কি ডানে সরবে না বামে সরবে, এগুলো কিভাবে হয় ফাংশন চ্যাপ্টারের একটা ভিডিওতে দিছি, তুমি একটু প্লেলিস্ট চেক করলে জানতে পারবা। আর তুমি তোমার প্রশ্ন কি এটাই ছিল না যে এটা গ্রাফটা এরকম হবে কিনা, এই যে এটা গ্রাফটা হবে যে এরকম হবে, ঠিক আছে, নিচের দিকে যাবে গ্রাফটা। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস তাহলে এই পর্যন্তই থাকুক, তো ভালো থেকো সবাই।